তেমনি এই 2 বছরের বাচ্চা, তার কিন্তু হার্ট অ্যাটাকের চান্স আছে আর্লি স্ক্রিনিং করলে। এবং তার যদি 2 বছর বয়সে একটা ইসিজি করা হয়, আমরা কিন্তু কোনো ভুল করব না। সপ্তাহে 5 দিন বিরিয়ানি চলে, 5 দিন মাটন চলে এবং বেশ সাবস্ট্যান্সিয়াল পরিমাণ। হ্যাঁ, এবং বেশ অয়েলি আর কি, মানে খেলে পরে আপনার সাবান দিয়ে হাত ধুতেও 5 মিনিট সময় লাগবে। তো ব্যাপার হচ্ছে যে বিরিয়ানি এই ধরুন প্রচুর পরিমাণে ফ্যাট তার মধ্যে থাকে। তার সঙ্গে অনেকে হয়তো মাটন খান, অনেকে বিফ খান, যার যেরকম। তা এই ধরনের পেশেন্টদের আমরা বাঁচাতে পারি যদি আমরা ওই ছোটোবেলার থেকে তাদের আপনার যত্ন নিতে পারি। 100.1 মেগাহার্টজ আইআর এফএম গোল্ড। ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 9:30 হয়ে গেছে। আর আপনাদের অপেক্ষা ঠিক এই সময়টা একটু অন্যরকম, তার কারণ আপনার সুস্থ থাকার, আপনাকে ভালো থাকার একটা প্রচেষ্টা এফএম গোল্ড ঠিক এই প্রতি মঙ্গলবার এই সময়টায় নিয়ে আসে। এবং আজও তার অনথা নয়, কারণ আজ কল্পলাল এবং মৌসুমী চলে এসেছে আপনাদের সঙ্গে আপনার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান আরোগ্য নিয়ে, এবং সঙ্গে তো অবশ্যই বিশেষজ্ঞ রয়েছে। একদমই তাই। এবং আজকের যারা আমাদের ফেসবুকের পোস্ট অলরেডি দেখেছেন তারা তো জানেন আজকের কি বিষয় নিয়ে। যারা দেখেননি তাদের জন্য বলি যে এই সময় দাঁড়িয়ে, মানে এখনকার এই সময়, এই সাল, এই তারিখ যাই বলুন না কেন, এই সময়টাতে ঠিক দাঁড়িয়ে খুব কম বয়সে, যেটা কিনা আমরা ভাবতাম যে এই রোগটা শুধুমাত্র বয়স্কদের জন্য, সেটা হচ্ছে না। খুব কম বয়স থেকে, খুব ইয়াং এজ থেকে এই সমস্যাটা সবার হচ্ছে। একদম। এবং শুধু সাধারণ মানুষ নয়, বহু সেলিব্রিটি যাদেরকে দেখা গেছে খুব ইয়াং বয়সে এই অসুস্থতাটার জন্য, তারা হয়তো আমাদের ছেড়ে চলেও গেছেন। আমাদের খুব প্রিয় গায়ক চলে গিয়েছেন, প্রিয় অভিনেত্রী চলে গিয়েছেন, তারা চলে গিয়েছেন। কি সেই রোগ? খুব কম বয়সে হার্টের বিভিন্ন সমস্যা, একদম। এই নিয়ে আজকের কথা হবে। ঠিক তাই। কম বয়সীর মানেই আমি হার্ট নিয়ে কিছু চিন্তা ভাবনা করব না, না, সেই দিনটা কিন্তু এখন আর নেই। এবং কম বয়সী মানে হার্টেরও যত্ন নিতে হবে না, শুধু মন ভেঙে গেলেই যে হার্টের যত্ন নিতে হবে তা নয়। হার্টটাকে সুস্থ রাখার জন্য যত্ন আপনাকে নিতে হবে। কিভাবে নেবেন এবং সেই হার্টের যত্নের জন্য কি কি করণীয়, একদমই। এবং আপনার হার্টের সমস্যা আছে কিনা কি করে বুঝবেন, সেই সব কিছু নিয়ে আজকের আরোগ্যতে যেমন মৌসুমী কল্পলাল রয়েছে, ঠিক তেমনই আমাদের সাথে কিন্তু বিশিষ্ট অতিথি রয়েছেন ডক্টর ধীমান কাহালি, যিনি কিনা কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে প্রথমে অনেক এই স্বাগত, অনুষ্ঠানে। একদম নমস্কার। তাই। এবং প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে আগেকার থেকে যেমনটা বলছিলাম, বেশ কিছু সেলিব্রিটিদেরও আমরা হারিয়েছি এই হার্ট অ্যাটাকের জন্য বা হার্টের অসুখের জন্য। আগেকার থেকে এখন দেখা যাচ্ছে খুব কম বয়সীদের হার্টের সমস্যা অনেক অনেক বেশি। এটা কেন হচ্ছে? এটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। তার কারণ ধরুন, আমাদের স্ট্যাটিস্টিক্স যা বলে যে 100 জন পেশেন্টের যদি হার্ট অ্যাটাক হয় আমাদের দেশে, তাহলে শতকরা 25 জনের বয়স 40-এর কম, আর আরও শতকরা 25 জনের বয়স 50-এর কম, অর্থাৎ 40 থেকে 50-এর মধ্যে। কাজেই দেখা যায় যে শতকরা 50 ভাগ, মানে অলমোস্ট হাফ অফ দ্য পেশেন্টস যাদের হার্ট অ্যাটাক হচ্ছে, তারা 50 বছরের কমই বয়স। এবং এটা কিন্তু বেশ বিদেশের সঙ্গে, অর্থাৎ পশ্চিমীদের সঙ্গে অনেকটাই তফাৎ রয়েছে। কারণ ওদের দেশে এটা বেশি বয়সের অসুখ, মানে 50 বা তার বেশি বয়স যাদের আছে, 60 বছর প্লাস ইত্যাদি, তাদের অসুখ এটা। তো আমাদের দেশে বলে যে প্রিম্যাচিওর অ্যাপিয়ারেন্স অফ দিস করোনারি আর্টারি ডিজিজ ইন ইয়াং ইন্ডিভিজুয়ালস। তো আমি পার্সোনালি, এবং আমরা কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে, আমি যেহেতু প্রেসিডেন্ট, তো আমরা দেখেছি যে বেশ কয়েকশো পেশেন্টকে আমরা একদম ইন্টেন্সিভভাবে গবেষণা বলতে পারেন বা যাই বলুন না কেন, ইনভেস্টিগেট করে দেখেছি যে প্রত্যেকটি পেশেন্টের, এবং শুধু আপনি যেটা বললেন, আমরা জানি যে যারা পুরুষ তাদের মধ্যে এই হার্ট অ্যাটাকের প্রায় একচেটিয়া এই ছোট বয়সে যাদের হয় তাদের মধ্যে, কিন্তু না, এখন আমরা দেখি যে মহিলাদের মধ্যেও এই হার্ট অ্যাটাক হচ্ছে, বাট ডেফিনেটলি কম। তার কারণ হচ্ছে ধরুন তাদেরও কিন্তু অনেক কিছু রিস্ক ফ্যাক্টরস রয়েছে, এবং তাদের কতগুলো বিশেষ রিস্ক ফ্যাক্টর রয়েছে। তার কারণ আমরা নর্মালি জানি যে 50 বছর অবধি মোরাললেস, মানে মেনোপজাল এজ অবধি
মহিলাদের ওই ইস্ট্রোজেন নামে যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যে হরমোনস আছে সেটা ওনাদেরকে একটা ইমিউনিটি দেয় এবং সেটা 50 বছর না আরও 10 বছর মানে 60 বছর অবধি পার্শিয়াল ইমিউনিটি দেয়। অর্থাৎ ওই ওয়েনিং হরমোনাল লেভেল যেটা ব্লাডে থাকে শরীরে থাকে সেটা পার্শিয়াল ইমিউনিটি দিয়ে যায় প্রায় 58-60 বছর বয়স অবধি। এই অবধি আমাদের পুরুষদের একাধিপত্য এই হার্ট অ্যাটাক বা সেরিব্রাল স্ট্রোক রোগের। সেরিব্রাল স্ট্রোকটা আমি এর মধ্যে আনবো না, হেমারেজিক সেরিব্রাল স্ট্রোকটা বিশেষ করে আনবো না, কারণ ওটা হাই ব্লাড প্রেশারের জন্যই এক্সক্লুসিভলি হয় বা অন্য কিছু কারণে হতে পারে। কিন্তু হার্ট অ্যাটাক যেটা হয় সেটা প্রায় একচ্ছত্রভাবে এই পুরুষদের রোগ ছিল এই কম বয়সে বিশেষ করে, কিন্তু না, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই উইথ মডার্ন টার্ন অফ ইভেন্টস, এই যে মডার্ন সিভিলাইজেশন, তার যে স্ট্রেস, তার যে স্ট্রেন, সেটা কতটা আমাদের জনগণ নিতে পারছেন তার প্রমাণ হচ্ছে যে 31 বছরের মহিলা খুব জোর ব্যথা নিয়ে একদিন আমার কাছে এলেন সন্ধেবেলা। আমরা সঙ্গে সঙ্গে ক্যাথ ল্যাবে নিয়ে গেলাম, কেন তার একটা ইমপেন্ডিং হার্ট অ্যাটাক হচ্ছিল। লাকিলি আমি তার হার্ট অ্যাটাকটা প্রিভেন্ট করতে পেরেছি। চিন্তা করুন, মাত্র 31 বছর বয়স, ছোট্ট একটি মেয়ে আছে, বিবাহিত। তার রিস্ক ফ্যাক্টর কি অনুসন্ধান করলাম, তার বাবারও এই স্টেন্টিং হয়েছে, তার বাবারও একটা ছোটোখাটো হার্ট অ্যাটাক হয়ে গেছে এবং তিনি ডায়াবেটিক। তো এই হচ্ছে তার রিস্ক ফ্যাক্টর। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, শতকরা 95 ভাগেরও বেশি ক্ষেত্রে আমরা দেখেছি খুব কচ্ছিত কদাচিৎ আমরা কোনো রিস্ক ফ্যাক্টর পাই না। কিন্তু এই ভদ্রমহিলার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি এবং ডায়াবেটিস এই দুটো ফ্যাক্টর ছিল। কারণ মহিলাদের এই রোগ সাধারণত হয় না, কিন্তু হয় নাটা কিন্তু অ্যাবসলিউট না, হয় কম হয় কিন্তু পাওয়া যায় না তা নয়। আবার একটা ছেলের গল্প বলি, কীরকম পাওয়া যায় না। সে গুজরাটি ছেলে, 22 বছর বয়সে তার বাবা মা কাঁদতে কাঁদতে আমার কাছে ঢুকলেন, ঢুকে আমাকে নমস্কার করছেন। আমি তো সরে যাচ্ছি যে না না দাঁড়ান, অত আর সমানে কাঁদছেন, বাবা কাঁদছেন, মা কাঁদছেন। ছেলের প্রচণ্ড বুকে ব্যথা। রামকৃষ্ণ মিশন হসপিটালে গেছিলেন, তখন ওখানে ক্যাথ ল্যাব ছিল না। খুব ভালো চিকিৎসা হয়েছে ওখানে রামকৃষ্ণ মিশন হসপিটালে। ওনারা থ্রম্বোলাইসিস করেছেন এবং ক্যাথ ল্যাবের ফেসিলিটি ছাড়া যা যা সম্ভব তখন ওনাদের ছিল না, সব কিছু চিকিৎসা হয়েছে। এবং ছেলেটি তা সত্ত্বেও ওটা ফেইল্ড থ্রম্বোলাইসিস বলি, অর্থাৎ ওষুধে কাজ হয়নি, এবং উনি আমাদের কাছে আসেন। 22 বছরের গুজরাটি যুবক, হালকা এরকম সরু, রোগা দেখতে, তার কোনো রিস্ক ফ্যাক্টর নেই, নন স্মোকার, নন অ্যালকোহলিক, ফ্যাটি জিনিস বেশি খান না, যোগাসন করেন, প্রাণায়াম করেন, কোনো রিস্ক ফ্যাক্টর নেই। তারপর অনেক অনুসন্ধান করে দেখা গেল যে তার থাইরয়েড ফাংশনটা আমরা বায়োকেমিক্যাল হাইপোথাইরয়েডিজম বলি, অর্থাৎ 8 TSH খুব কম এলিভেটেড, মাইল্ড হাইপোথাইরয়েডিজম, ভেরি মাইল্ড হাইপোথাইরয়েডিজম তার রয়েছে। হাইপোথাইরয়েডিজম ইজ এ রিস্ক ফ্যাক্টর আমরা জানি, তা প্রবাবলি সেটা, তাও একটা রিস্ক ফ্যাক্টর পাওয়া গেল, যদিও সেটা খুব বেশি রকম হাইপোথাইরয়েডিজম ছিল না। যাই হোক, ছেলেটি এখন অনেক বয়স হয়ে গেছে, 32-33 হবে এবং দিব্যি ভালো আছেন, সব কিছু করছেন, চাকরি বাকরি করছেন, সব কিছু করছেন। একটা প্রশ্ন সংসার এখানে থেকে যায় হ্যাঁ, যে বলুন। এই যে এই জেনারেশনের কথা বললেন যে 31 বছরের একজন মানুষ এরকম সমস্যা নিয়ে আপনার কাছে এসেছেন, এখন এই জেনারেশনের একটা বহু সময় আমরা দেখি যে কাজের ক্ষেত্রে দীর্ঘক্ষণ বসে থেকে কাজটা করতে হয়, অনেকক্ষণ ধরে বসে, হয়তো তার কাজের ক্ষেত্রটাই এমন, এবং এই যে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে কি হার্টের কোনো সমস্যা হতে পারে? কারণ আর তো কোনো বয়ে নেই, মানে অন্য কোনো মাধ্যমও তো নেই এই কাজের, তার এই কাজটা করার জন্য। নিশ্চয়ই তাকে কাজ করতেই হবে। হুম। তো আমি আপনার এই ঘরে ঢোকার আগে দেখছিলাম যে আপনাদের সামনে অনেকটা জায়গা রয়েছে, প্রায় 100 ফিট জায়গা অন্তত রয়েছে। আগেকার দিনের বিল্ডিং, অনেক বড় বিল্ডিং। তা আমরা বলি লেজারলি অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনি যেমন এই একটা অনুষ্ঠান করছেন, এরপর আবার আপনি আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে ফ্রি হয়ে যাবেন। তো যখন ফ্রি হবেন তখন আপনি ওখানে গিয়ে একটু জোরে জোরে হেঁটে নিলেন, বেশ জোরে, মানে গা ঘামিয়ে যাকে বলে। হার্ট রেট 120-30-এ উঠে খুব জোরে জোরে হেঁটে নিলেন। সবাই তো ভাবছে আরে কী রে, পাগল নাকি, এসব পাগল ভাবুক, আমার কী আছে, তাতে কী এসে যায়। তারপর ধরুন এখানে আপনি ওপরে উঠবেন, দোতলায় উঠবেন, তো লিফট রয়েছে, লিফটে না উঠে আপনি সিঁড়ি দিয়ে উঠলেন,
তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি, এটাকে আমরা লেজারলি অ্যাক্টিভিটি বলি। দেখা যায় যে যারা লেজারলি অ্যাক্টিভিটি করেন তাদের মধ্যে হার্টের রোগ বা স্ট্রোক কিংবা ইভেন ক্যান্সারের ইনসিডেন্স অনেক কম। একটা ভালো ব্যাপার হচ্ছে যে যারা এই লাইফস্টাইল রিস্ক মডিফিকেশন করেন, অর্থাৎ মডিফিকেশন করার পরে তাদের শুধু যে হার্ট অ্যাটাক কম হয় তা নয়, তাদের স্ট্রোকের ইনসিডেন্স কম হয়। নন হেমরেজিক্স ইসচেমিক স্ট্রোক, যেটা সেরিব্রাল স্ট্রোক ব্রেনে হয়, যাতে প্যারালিসিস হয়ে যায় একটা দিক বা হয়তো কথা বলতে পারেন না ইত্যাদি, অ্যাফেশিয়া বলি আমরা। এবং তার সঙ্গে তার দেখা যায় যে তাদের ক্যান্সারের ইনসিডেন্সও কম হয়, কারণ তাদের ওবেসিটি কম হয়। যারা সারাদিন এভাবে ঘোরাফেরা করেন, কোনো দরকার নেই, সোশ্যালাইজিংও হয়। ধরুন আপনি গিয়ে আপনার এক বন্ধুর সঙ্গে আরেক প্রান্তে উনি বসেন, তার সঙ্গে দেখা করে 2-4 মিনিট কথা বললেন, দুজনে মিলে একটু হাঁটতে হাঁটতে এক কাপ চা খেলেন। হ্যাঁ, তা এইভাবে আমরা দেখি যে এই লেজারলি অ্যাক্টিভিটি যারা করেন, যারা সেই সময় কিছু না কিছু করেন, অনেক রকম অনেক এক্সারসাইজ আছে আজকাল অনেকে সেই সময়ে, যেগুলো টেবিলে বসে করা যায়, সেই রকম কিছু যোগব্যায়াম বা কিছু এক্সারসাইজও করা যেতে পারে। আচ্ছা, কাজে করার যে উপায় নেই তা না, মোটিভেশন থাকা চাই। দরকার। তা সেই মোটিভেশন থাকলে, আর যিনি সারাদিন হয়তো ব্যস্ত আছেন, 8 থেকে 9 ঘন্টা নর্মালি ডিউটি হয়, আমাদের কথা ছেড়ে দিন, আমরা 14-15 ঘন্টা খাটি। তো ব্যাপার হচ্ছে অনেকেই খাটেন অবশ্য। তো ব্যাপার হচ্ছে যে সেই তারাও কিন্তু আধ ঘন্টা সময় নিজের জন্য রাখতে পারেন, এবং হাই ইন্টেন্সিটি ট্রেনিং যদি তারা করেন, তবে প্রবাবলি ম্যাডাম এইমাত্র যেটা বলছিলেন যে অনেক আর্টিস্ট আমরা দেখছি কম বয়সে চলে যাচ্ছে, তারা স্ট্রেস টেস্ট করছেন, একদম সঠিক আপনারা যেটা বলেছেন, আমরা সবাই দেখেছি, টিভিতে দেখেছি, খবরের কাগজে দেখেছি, রেডিওতে শুনেছি যে তারা হঠাৎ করে মারা গেছেন। তার কারণ হচ্ছে যে অ্যাসেসমেন্ট করা হয় না। যে কোনো হাই ইন্টেন্সিটি ট্রিটমেন্ট, ধরুন আপনি যদি কেউ ট্রেডমিলে 7 কিলোমিটার স্পিডে হাঁটেন, দেখবেন তারা দৌড়চ্ছেন, হয়তো তখন 8-8.5 কিলোমিটার স্পিড চলে। তো সেই স্পিডে ঢোকানোর আগে, করানোর আগে তাকে কিন্তু একটু পরীক্ষা করতে হবে, স্ট্রেস টেস্ট করেই পরীক্ষা করা যেতে পারে যে তার হার্টের কোনো ইসচেমিক ডিজিজ আছে কিনা। আজকাল 31-32 বছর বয়সে স্ট্রেস টেস্ট করলে, যারা সিমটোম্যাটিক, অবশ্য এসিমটোম্যাটিকদেরও পাওয়া যায়, হয়তো চাকরিতে ঢুকবেন, এলআইসির কোনো একটা বড় অ্যামাউন্টের প্রিমিয়াম দেবেন, ইন্স্যুরেন্স করতে যাচ্ছেন, তাদের দেখা যায় যে তারা যদি জোরে হাঁটেন, তাহলে দেখা যায় যে তাদের হয়তো কিছু চেঞ্জেস আসে স্ট্রেস টেস্টে করানোর সময়তে, মানে যেটা মেডিকেল টেস্ট আর কি, সেই স্ট্রেস টেস্ট। তা সেই জন্য সেটা দেখে নিতে হবে। তারা যদি সেরকম থাকেন, তাহলে তাদেরকে বলতে হবে যে না, আপনারা ফিট নন, এবং তাকে অ্যাঞ্জিওগ্রাফি করে দেখে কিছু করার থাকলে সেটা করতে হবে। আমাদের শ্রোতাদেরও অনেক প্রশ্ন আছে এই হ্যাঁ, বিষয়ে, আমরা নিশ্চয়ই, জানি। নিশ্চয়ই। আমরা বলবো আপনারা আসুন, টেলিফোন লাইন তো আপনাদের জন্য খোলাই আছে, 22488085। তার আগে অবশ্যই 033টা বসিয়ে নেবেন, তারপর 22488085। এই নাম্বারে আপনারা সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতেই পারেন, আপনার যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে অবশ্যই আসবেন। এছাড়া আরো একটা মাধ্যম আছে। একদম তাই। এছাড়া আরো একটা মাধ্যম আছে, যে মাধ্যমে সরাসরি দেখতেও পাচ্ছেন আপনি, মানে শুধু শুনতে নয়, দেখতেও পাচ্ছেন, মানে আমাদের ফেসবুক লাইভের কথা বলছি। এবং ফেসবুক লাইভে সরাসরি আপনি যেমন দেখতে পাচ্ছেন, সেরকম সরাসরি কমেন্ট সেকশনে কমেন্টও করতে পারেন। আর আজকের যে বিষয়, যে একদম অল্প বয়সীদের বা কম বয়সীদের হার্টের সমস্যা এবং তার সমাধান, ফেসবুক লাইভ 100.1 FM গোল্ডের পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। এছাড়া আকাশবাণী কলকাতার যে পেজ রয়েছে আমাদের ফেসবুকে, সেখান থেকেও কিন্তু সরাসরি আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ফোনে কে রয়েছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে? নমস্কার, সরাসরি কথা হবে। নমস্কার, বলুন বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। বলুন। বলুন অনিমেষ বাবু। আচ্ছা, এই যে যারা ছোট ছোট মানুষ রয়েছেন, অনেকে তাদের মধ্যে দেখছি ডায়াবেটিক এবং হার্ট পেশেন্ট, এদেরকে এই যে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য এই ছোট্ট ছোট্ট বড়িগুলো ডাক্তারবাবুরা দিচ্ছেন, এবং এই বড়িগুলো যদি দীর্ঘদিন ঘড়ি ধরে খাওয়া হয়, তাহলে এর সুদূর প্রসারী পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে কিছু, বা যদি হয়, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। বলেন। ঠিক আছে অনিমেষ বাবু, আপনি শুনতে থাকুন। অনিমেষবাবু ভালো প্রশ্ন করেছেন। তো এই যে কোনো ওষুধেরই, অ্যালোপ্যাথিক ওষুধ খেলে অল্প কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তো এই স্ট্যাটিন ওষুধগুলো বাজারে আসে, আমরা 1994 সালে প্রথম স্ক্যান্ডিনেভিয়ান সায়েন্টিস্টরা, মেইনলি ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, সুইডেনের খুব বিখ্যাত প্রতিষ্ঠান, যেখানে প্রচুর বৈজ্ঞানিক কার্যকলাপ হয় ডাক্তারি সংক্রান্ত, সেখান থেকে এই স্ট্যাটিন বেরিয়েছিল, সিম্বাস্ট্যাটিন। এবং একটা স্টাডিতে দেখা গেল
যে এই সিম্ভাস্ট্যাটিন 20 মিলিগ্রাম ইন 2/3 অফ দ্য পপুলেশন এবং 40 মিলিগ্রামস ইন 1/3 অফ দ্য পপুলেশন, এদেরকে যদি দেয়া যায়, 4,444 জন পেশেন্ট ছিলেন। 5 বছর ধরে পরীক্ষা চলে। পরীক্ষার পরে কি দেখা গেল, না যাদের এই স্ট্যাটিন দেওয়া হচ্ছে, এমনকি 20 মিলিগ্রাম সিম্ভাস্ট্যাটিন হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 5 মিলিগ্রাম অফ রসুভাস্ট্যাটিন। আজকাল আপনারা যারা স্ট্যাটিন খান জানেন যে আপনারা 10 মিলিগ্রাম খান, 20 মিলিগ্রাম খান, 40 মিলিগ্রাম খান। আমরা যখন এই অ্যাঞ্জিওপ্লাস্টি করি বা বাইপাস সার্জারি করি, তারপরে আমাদের নীতি হচ্ছে, আমি 2023 সালে আমাদের গাইডলাইন প্রণীত হয়, আমিও তার মধ্যে একজন গাইডলাইন ছিলাম, কমিটি মেম্বার, স্টিয়ারিং কমিটিতে। আমরা বলি যে হিট হার্ড, হিট আর্লি অ্যান্ড হিট ইন এ সাস্টেনেবল ওয়ে। কাকে হিট করছি? এই যে হাই কোলেস্টেরল আছে সেই কোলেস্টেরলকে। এবং এই কোলেস্টেরল হাই কোনটা আর হাই কোনটা নয়, তার মধ্যেও কিন্তু অনেক পার্থক্য রয়ে গেছে। আগে দেখতেন ল্যাবরেটরিতেও লেখা থাকে 200 মিলিগ্রাম কোলেস্টেরল নর্মাল, কিন্তু এখন আমরা জানি যে যাদের হার্টের অ্যাটাকের সম্ভাবনা আছে বা হার্টের রোগ রয়েছে, তাদের আমরা টোটাল কোলেস্টেরল 100 মিলিগ্রাম পার ডেসিলিটার রাখি এবং এলডিএল কোলেস্টেরল 50 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার কম রাখি বা রাখার চেষ্টা করি। আমি গত বছর ইউরোপিয়ান অ্যাথেরোস্ক্লেরোটিক সোসাইটিতে গ্লাসগোতে আমার পেপার প্রেজেন্ট করেছি এবং সেটা অ্যাকসেপ্টেড হয়েছে, যাতে আমরা দেখিয়েছি যে এই এনজিওপ্লাস্টির পরে আমরা ঠিকমতো ওষুধ দিয়ে, শুধু ওষুধ মানে ইনজেক্টেবলও নয়, শতকরা 95 ক্ষেত্রের বেশি আমরা যেটা রিকমেন্ডেড লেভেল অর্থাৎ 55 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার কম রাখা আমরা সফল হয়েছি রাখতে। সিঙ্গল সেন্টার, সিঙ্গল অপারেটর এক্সপিরিয়েন্স। তো এটা আমরা দেখি এবং আমরা ওই 1994 সালে ল্যান্ডসেটে কী পড়লাম, না এই 20 মিলিগ্রাম 2/3 অফ দ্য পপুলেশন সিম্ভাস্ট্যাটিন, বাকি 1/3 40 মিলিগ্রাম দিয়ে শতকরা 30% ওই পপুলেশনে স্ট্রোকের ইনসিডেন্স কমে গেল। 37% কার্ডিওভ্যাসকুলার ফেটালিটি কমে গেল, অর্থাৎ ডেথ ডিউ টু হার্ট ডিজিজ 37% কমে গেল। কীরকম ওষুধ রে ভাই! আচ্ছা, 30% ইনসিডেন্স অফ টোটাল মর্টালিটি কমে গেল, মানে যে কোনো কারণে মৃত্যুর হার শতকরা 30% কমে গেল। শতকরা 37% পোস্ট স্ট্যাটিন, এই যারা পোস্ট স্ট্যাটিন খেয়েছেন আর কি, তাদের করোনারি রিভ্যাসকুলারাইজেশন, অর্থাৎ আপনারা আজকাল শোনেন অ্যাঞ্জিওপ্লাস্টি, রিপিট অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির ইনসিডেন্স শতকরা 37% কমে গেল। তাদের কর্মক্ষমতা বেড়ে গেল, তাদের কোয়ালিটি অফ লাইফ অনেক ইমপ্রুভ করে গেল, তাদের হার্ট অ্যাটাক কম হলো, তাদের স্ট্রোক কম হলো। আমি শতকরা ভাগ দিয়ে আপনাদের জানালাম কীরকম কমেছে। হার্ট অ্যাটাকের ইনসিডেন্স শতকরা 37-38% কমে গেল। তো এইরকম একটা সামান্য ডোজে দিয়ে, এবং আপনি শুনলে অবাক হবেন, আমরা এখন এইমাত্র আপনাকে বলছিলাম যে 55 মিলিগ্রাম এলডিএল রাখার কথা চিন্তা করছি, আর এই 4S স্টাডিতে, যেটা বিখ্যাত পায়োনিয়ার স্টাডি, তাতে কত ছিল তাদের এলডিএল কোলেস্টেরল? 190 মিলিগ্রাম অ্যাভারেজ পপুলেশনের, সেটা কমে 130 মিলিগ্রাম হলো। তাতেই এই ফেনোমেনাল এফেক্ট। আর এখন আমরা বিলো 55 মিলিগ্রামস, তার মানে হার্ট ডিজিজে আমরা কাউকে মারা যেতেই দেবো না, এরকম অবস্থার মধ্যে আমরা নিয়ে যাচ্ছি। আমাদের যারা বই পড়ি, ইউজিন ব্রনওয়াল, তিনি 96 বছর বয়সেই অল্প কিছুদিন আগে মারা গেছেন। তিনি বললেন যে এই সব ওষুধ যদি নেওয়া যায় কোলেস্টেরল কমানোর জন্য, তার মধ্যে একটা ইনজেক্টেবল প্রিপারেশনের কথা উনি বলেছেন, বছরে 2 বার নিতে হয়, আমরাও ইউজ করি এখানে, ইনক্লিসিরান বলে যে কোনো লোক 100 বছর অবধি বাঁচতে পারে। মানে অ্যাটলিস্ট হার্টের সমস্যা হবে না। হার্টের সমস্যা হবে না, স্ট্রোক হবে না, পেরিফেরাল আর্টারি ডিজিজ হবে না, রিনাল অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে না, ক্যারোটিড ডিজিজ হবে না, সেই জন্য স্ট্রোক হবে না। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপে প্রশ্ন এসছে রবীন্দ্র কর্মকার না, বারাসাত আমার থেকে। ওষুধ ওনার কিন্তু প্রশ্নটার পার্শিয়াল উত্তর আমি দিয়েছি বোঝানোর জন্য। তা উনি জিজ্ঞেস করছিলেন পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া দুটো হতে পারে মেইনলি। একটা হচ্ছে যে লিভার এনজাইমস অনেক সময় বাড়ে। আমাদের নীতি হচ্ছে যে শতকরা যে 3 গুণ যদি লিভার এনজাইমস বাড়ে, ধরুন আপার লিমিট বেশিরভাগ ল্যাবে 40 মিলিগ্রাম ধরা হয়,
40 ইউনিট এসজিওটি এসজিপিটি, সেটা যদি 120 হয় আমরা বন্ধ করে দিই বা ডোজ কমিয়ে দিই বা অন্য কোনো স্ট্যাটিন দিই রিলেটিভলি কম ডোজে, তারপর দেখি 6 মাস পরে করে বা 3 মাস পরে এনজাইমস করে, যদি না বাড়ে কন্টিনিউ উইথ ইট। আরেকটা হতে পারে মাসল সিমটমস, যারা অনেক দিন ধরে খান, যেটা আপনার প্রশ্ন ছিল, তাদের অনেকে মাসল ক্র্যাম্পস হয়, খুব সাংঘাতিক হয়, রাত্রিতে ঘুম ভেঙে যায়, অনেকের মাসলে ব্যথা হয়, এটা কিন্তু ক্লডিকেশন নয়। তাই এই মাসল সিমটমস হলে তার সঙ্গে অনেক সময় সিপিকে বাড়ে। তাই স্ট্যাটিন মায়োপ্যাথি 3 রকমের হতে পারে, মানে সিমটমস আছে তার সঙ্গে এনজাইমস বেড়েছে, সিমটমস নেই এনজাইমস বেড়েছে, এবং সিমটমস আছে এনজাইম বাড়েনি। এই 3টে পরিস্থিতি হতে পারে, সেটা ডাক্তারবাবু চিকিৎসা করবেন। আমরা ইউজুয়ালি কম ডোজে স্ট্যাটিন দিই, ছেড়ে দেই না। তারপর আজকাল ইনক্লিসিরান, এজিটিমাইব, বেম্পিডোইক অ্যাসিড ইত্যাদি বহু ওষুধ বেরিয়েছে, যেগুলো ওরাল এবং 1-2 ইনজেক্টেবল। আমরা তার উপর গবেষণাও করেছি, যেমন আমি পিআই ছিলাম অ্যালিরোকোমা PCSK9 ইনহিবিটর, ওটা ইনজেক্টেবল, প্রতি 1 মাসে একটা দিতে হয় বা 15 দিনে একটা দিতে হয়, এবং সেটা কোলেস্টেরল খুব সাংঘাতিকভাবে কমায় এবং পার্শ্ব প্রতিক্রিয়াও খুব কম আছে। সংক্ষেপে এই অনিমেষবাবু আপনার উত্তর। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, আমাদের বারাসাত থেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েছে, একটা প্রেসক্রিপশনের ছবি পাঠিয়েছে, কিছু ওষুধের নাম বলেছে। ওষুধের নামগুলো আমরা এখন অনেয়ার এভাবে নিতে পারছি না। ওনার প্রশ্ন হচ্ছে, আমার মায়ের বয়স 65, সুগার নেই, প্রেশার নর্মাল, মায়ের 3টি ধমনী ব্লক, কিছু ওষুধের নাম যিনি বলেছেন যে ওষুধগুলো নিয়মিত খান, ডাক্তারবাবু ওপেন হার্ট বাইপাস করতে বলেছেন। আমার প্রশ্ন, এই ওষুধগুলো খেয়ে কি ভালো হবে না? ওষুধ খেয়ে মা এখন ভালো আছেন, মানে অপারেশন কি প্রশ্নটাকে করাতেই হবে? দেখুন, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সিমটোম্যাটিক ভালো আছেন, অর্থাৎ ওনার সিমটমসগুলো রেমিশন হয়ে গেছে, আপনি সুচিকিৎসকের কাছে গেছেন, আমারও ধন্যবাদ রইল তার জন্য, এবং তিনি ভালো ওষুধ দেওয়াতে আপনার সিমটমসগুলো অনেকটা রেমিশন হয়েছে। কিন্তু তার সত্ত্বেও কিন্তু ওনার রেসিডুয়াল রিস্ক রয়ে গেছে, এবং ওনার যে কোনো সময় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হতে পারে, আর হার্ট অ্যাটাক হলে ব্লাড প্রেশার কমে যাবে, তখন ওই অন্য যে 2 ধমনী আছে সেখানেও রক্ত চলাচল বিঘ্নিত হবে, সেই টেরিটরিতেও হার্ট অ্যাটাক হবে। বুঝতেই পাচ্ছেন, সারাটা হার্ট জুড়ে তাণ্ডব চলবে, একের পর এক হয়তো হার্ট অ্যাটাক হতে পারে। আমি ভয় দেখাচ্ছি না আপনাকে, তবে তার সঙ্গে আরেকটা কথা বলবো, যে এটা সত্যি কথা, যে এখন আমাদের হার্টের এই ওষুধ দিয়েও খুব সুচিকিৎসা পেরিয়েছে। আমার অনেক পেশেন্ট আছেন, আমাদের দেশে যে অভিজ্ঞতা আমাদের হয়, বিদেশে সেই অভিজ্ঞতা ওদের হয় না, কারণ আমাদের এখানে আর্থিক কারণে, সামাজিক কারণে, যেমন ধরুন মহিলারা আমাদের দেশে নেগলেক্টেড, সব দেশে নেগলেক্টেড, গ্লোবালি নেগলেক্টেড। আমরা সেই জন্য কার্ডিওলজিক্যাল সোসাইটির তরফ থেকে পিঙ্ক কাউন্সিল করেছি, যেটা শুধু মহিলারাই চালান, মহিলারাই দেখাশোনা করেন। আমাদের ডাকেন, হয়তো বক্তৃতা দিতে ডাকলেন, আমরা তাদের সাহায্য করি, কিন্তু তারাই সব কিছু চালান, তারাই মহিলাদের স্বাস্থ্য দেখেন, মহিলাদের স্বাস্থ্য কী করে ভালো রাখা যাবে, তাদের হার্ট কী করে ভালো রাখা যাবে তারা দেখেন। আমরা নাম দিয়েছি পিঙ্ক কাউন্সিল। তো সেই জন্য মহিলাদের স্বাস্থ্য, পুরুষদের স্বাস্থ্য সব ভালো রাখার যে উপায় আছে, তা সেগুলো ঘেঁটে দেখা গেছে যে না, যাদের বাইপাস সার্জারি বলা হচ্ছে বা যাদের অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হচ্ছে, তাদের ডেফিনেটলি দরকার আছে, এবং তাদের কিছু অ্যাডভান্টেজ রয়েছে, এই বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে দেন মেডিকেল ট্রিটমেন্ট। কাজে আমি আপনাকে সাজেস্ট করব, আপনার ডাক্তারবাবু যদি বলে থাকেন, আপনি আরেকটা সেকেন্ড ওপিনিয়ন অবশ্যই নিতে পারেন। আপনি একটা সার্জিক্যাল ওপিনিয়নও নিতে পারেন, যে সার্জন কি বলেন, সিটিভিএস সার্জন যিনি আসেন, কার্ডিওথোরাসিক ভ্যাসকুলার সার্জন, তিনি কি বলেন। তা সবার অভিমত নিয়ে আপনি একটা, আমার মনে হয়, কনস্ট্রাকটিভ ডিসিশন নেওয়াটাই ভালো। নমস্কার, ভালো থাক। ফোনে আমাদের বারবার করে, হ্যাঁ, শ্রোতারা রয়েছেন, ঠিক কি বলছেন শুনে নি। কে আছেন সরাসরি। আমাদের সাথে? ভালো কোয়েশ্চেন করছেন, কিন্তু খুব ভালো কোয়েশ্চেন। সরাসরি আমরা কার সঙ্গে কথা বলছি এখন? নমস্কার। হ্যালো। না, কেউ এই একজন মুহূর্তে, ছিলেন, হ্যাঁ, হ্যাঁ, দীর্ঘ যোগাযোগটা। অপেক্ষায় ছিলেন, কিন্তু হ্যাঁ। এই মুহূর্তে আমাদের সাথে নেই। তবে যারা এখনো পর্যন্ত নেই, মানে যারা ভাবছেন আসবেন, তাদেরকে বলে দিই আরও একবার, আজকের আমাদের সাথে কিন্তু রয়েছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর ধীমান কাহালি, এবং তার থেকে কিন্তু আমরা জেনে নিচ্ছি যে ইয়াং বয়সের বা কম বয়সীদের হার্টের বিভিন্ন ধরনের সমস্যা এবং তার থেকে সমাধানের বিভিন্ন উপায়। 2243 22488085। তার আগে অবশ্যই 033 ডায়াল করে নেবেন। কোনো একজন বন্ধু বোধহয় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, দেখেন কে আছেন সরাসরি। আমাদের সাথে? নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমার নাম কল্যাণী দাস। হুম। আমি সন্তোষপুর থেকে বলছি। বলুন। ডাক্তারবাবুকে নমস্কার জানাই। নমস্কার দিদি। আমি হ্যাঁ,
আমি ওনার মানে কথা শোনারই খুব ভক্ত। মানে শুধু গল্পের মতন শুনলেই মনে হয় ভালো লাগে। সে হোক বা না হোক। সেইজন্য আমি ওনার প্রোগ্রাম শোনার জন্য একদম উদগ্রীব হয়ে থাকি। হুম। কিন্তু একটা প্রশ্ন আমার মনে আছে, যদিও আমি তরুণ নই। আমি আমি আমার হাসব্যান্ড দুজনেই আমরা ৬০ এর কাছাকাছি। কিন্তু আমাদের ফ্যামিলির স্ট্রেসটা খুব বেশি, যেহেতু আমাদের ছেলে হচ্ছে অসুস্থ। তো আমার হাসব্যান্ড দীর্ঘদিনের হাই প্রেশারের রোগী। তো আমারও কোলেস্টেরল হয়, কিন্তু হাইপার টেনশন নেই। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি সাবধানতা নিতে পারি? মানে রাত বিরেতে যদি কখনো অ্যানজাইনা বা যদি হার্টের কোনো সমস্যা বুঝি, তাহলে হাতের কাছে কি ওষুধ রাখবো, যেটা দিয়ে আমরা হসপিটালে যাওয়ার আগে অবধি সেই ম্যানেজমেন্টটা করতে পারি? আপনার যদি মনে হয় যে আপনার ধন্যবাদ, ভালো প্রশ্ন হ্যাঁ, করেছেন দিদি আবারও। শুনতে থাকুন। প্রত্যেকটা ডাক্তারবাবু উত্তর ৩টে দিচ্ছেন। প্রশ্নই খুব ভালো হয়েছে। তো কল্যাণীদি, আপনাকে জানাই যে আপনার যে প্রশ্ন করেছেন যে কেন ভাবছেন যে কিছু হবে? কিছুই হবে না। আজকাল আমাদের হাতে এত অস্ত্র আছে, ব্রহ্মাস্ত্র আছে, ঠিক আছে? তো সেই ব্রহ্মাস্ত্র দিয়ে আমরা সবকিছু এখন প্রিভেন্ট করতে পারি। মানে হার্ট অ্যাটাক প্রিভেন্ট করতে পারি। বুঝতে পারছেন? এখন যেমন আপনারা শোনেন যুদ্ধের সময় এইসব অস্ত্রশস্ত্রের নাম, তেমনি আমাদের হাতেও ব্রহ্মাস্ত্র রয়েছে। এই যেমন আমাদের একজন অনিমেষবাবু বলছিলেন স্ট্যাটিন কী জিনিস, স্ট্যাটিন কী হয়? তা এগুলো আমাদের সুপার মলিকিউল। তা কাজে আমরা এইসবের সাহায্যে কোলেস্টেরল কমানোটা কোনো ব্যাপারই নয় আজকাল আমাদের কাছে। ধরুন কারো ৩০০, রিসেন্টলি এক ভদ্রমহিলা এসেছিলেন, তার টোটাল কোলেস্টেরল ৬৭৭। তো তাকে আমরা ওষুধ দিয়েছি। তিনি একটা হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করলেন। ডান দিকে আর্টারিটা পুরো বন্ধ ছিল। রাত্রি ১০টার সময় খুলে দিলাম। তারপর বাঁ দিকের আর্টারিটা, লেফট মেইন, যেটা নর্মালি আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি বাইপাস করে থাকি, সেটাও অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিলাম। খুব ভালো রেজাল্ট হলো। তা ওনাকে ওষুধ-বিষুধ দিয়ে ছাড়া হলো। কোনো ইনজেকশন, দামি ওষুধ কিচ্ছু দেইনি। মোটামুটি যেরকম ওষুধ সেরকমই কম দামির মধ্যে রাখার চেষ্টা করা হয়েছিল। তার হাসব্যান্ড CISF এ কাজ করেন। তিনি ওনাকে এখানে রেখে চলে গেলেন কাশ্মীর সীমান্তে আমাদের রক্ষা করতে। তো উনি কি করলেন, ১ মাস পরে আমার কাছে এসে হাজির। মানে আমি এটা আমাদের সাউথ এশিয়ান চ্যালেঞ্জ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল চ্যালেঞ্জ যাই বলুন না কেন। তা উনি এসে আমাকে বললেন, "ডাক্তারবাবু, আমার ব্যথা হচ্ছে।" তো ফরচুনেটলি সে ব্যথাটা হার্টের ব্যথা ছিল না। আমরা ডিফেন্সিভ খেলিয়ে হার্টের ব্যাপারে ও নিজেই ভর্তি হয়ে গেছিলেন আমরা বলার আগে। তো ভর্তি হয়ে গিয়ে আমরা দেখলাম না, না, এটা হার্টের ব্যথা নয়। স্টেন-টেন সব ভালো আছে। আমরা অ্যাঞ্জিওগ্রাফিও করিনি, আরও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করে আমরা দেখলাম। এবং ECG একদম নরমাল ছিল, এনজাইম এলিভেশন কিছু ছিল না। সো অন অ্যান্ড সো ফোর্থ। এবং ওনার ব্যথাও কমে গেল। আমরা হাড়ের ব্যথার ওষুধ দিলাম, কমে গেল। কিন্তু যেটা বক্তব্য, যিনি সব ওষুধ বন্ধ করে দিলেন। ফরচুনেটলি কাজটা বোধহয় আমরা খুব খারাপ করিনি, তার জন্য স্টেন্টগুলো বন্ধ হয়নি। কিন্তু আমরা ওষুধ দিয়েই অনেক সময় স্টেন্ট বন্ধ হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের সাউথ এশিয়ান চ্যালেঞ্জ। আপনারা যদি ওষুধ ঠিক খান, যদি নিয়মিত খান, এবং আপনারা যদি জীবনশৈলী ঠিকমতো মানেন, মেনে চলেন। আর হাই প্রেশারের কথা বলছিলেন, হাই প্রেশার যে কোনো অ্যামাউন্টের প্রেশার, ২৬০/১৬০ প্রেশার আমরা কয়েক দিনের মধ্যে নর্মালে নিয়ে আসতে পারি। ওষুধ দিয়ে পরের দিনই আমরা ১২০-৮০ করতে পারি, কিন্তু সেটা করি না। কেননা যে অর্গানসগুলো আমাদের হ্যাবিচুয়েটেড রয়েছে উইথ সাচ এ হাই ব্লাড প্রেশার, তাকে যদি হঠাৎ করে কমাই, তাহলে তার ইসচেমিক সিমটমস হবে ব্রেনে, হার্টে, সব জায়গায়, কিডনিতে। তো আমরা সেটা করতে চাই না। আমরা আস্তে আস্তে কমাই। সেই জন্য আমি বলবো যে আপনি একজন সুযোগ্য চিকিৎসকের কাছে যান। আপনার হাজব্যান্ডের হাই ব্লাড প্রেশারটা নর্মাল করে দিন। ভেরি ইজি। একটা ওষুধ খেলে আজকাল অনেক হাই ব্লাড প্রেশার নর্মাল হয়ে যায়। আর কোলেস্টেরল বেশি রাখাটাও কোনো ব্যাপার নয়। ওটাকে কমিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কাজেই এই দুটো যদি আপনি কমান, তার সঙ্গে যদি লাইফস্টাইল মডিফিকেশন মেজার্স নিজে ভালো রাখেন, রোজ ৩-৪ কিলোমিটার গা ঘামিয়ে হাঁটেন। নট নেসেসারিলি যে জিমে গিয়ে জিম করতে হবে, বরঞ্চ বাইরে গাছপালা, পাখি দেখে যদি হাঁটা যায়, সেটা আমার মনে হয় আরও বেশি ন্যাচারাল। তো যাই হোক, আমরা আরেকটু পরে আসবো, কি খাবো না খাবো, কি করব, দেহের ওজন কেমন রাখবো। যেমন এই মুহূর্তে প্রশ্ন করেছেন একজন, বলছেন, স্যার, এর এই রোগ কি বংশগতভাবে হতে পারে? স্বদেশ চাঁদ তার ফেসবুক আরেকটা প্রোফাইলে। সতেশবাবু খুব ভালো প্রশ্ন করেছেন। আমি প্রথমেই বলছিলাম যে সেই 22 বছরের গুজরাটি ছেলেটার কথা মনে করছে, আর 31 বছর বয়সী মহিলা। তো দুজনেরই কিন্তু ফ্যামিলি হিস্ট্রি
পজিটিভ, ও না গুজরাটি ছেলেটির ছিল না, ও হাইপোথাইরয়েড ছিল। এই 31 বছরের মহিলা বা অনেক ক্ষেত্রে শতকরা 50% ক্ষেত্রে আমরা যে হার্ট অ্যাটাক পাই, স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে, অর্থাৎ একটা ফ্যামিলি ডিসেন্ডেন্সি থাকে, ফ্যামিলিয়াল ট্রান্সমিশন থাকে, একটা জেনেটিক ট্রান্সমিশন। কাজেই এটা ডেফিনেটলি পারিবারিকভাবে যায়, বাহিত রোগ, এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি ইজ এ ভেরি স্ট্রং রিস্ক ফ্যাক্টর। নমস্কার। বেশ, আর আমাদেরও অনেক প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটা প্রশ্ন আপনাকে মানে আপনার থেকে জানতে চাইবো, এই যে রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে কথা হচ্ছে, অ্যাকচুয়ালি কি কি এই ফ্যাক্টরগুলো যদি একটা সামারাইজ করে আমাদেরকে বলেন যে ডেফিনেটলি হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাকচুয়ালি কি কি? আমরা দেখুন, মেজর রিস্ক ফ্যাক্টর, মাইনর রিস্ক ফ্যাক্টর, এইভাবে বলি। তা মেজর রিস্ক ফ্যাক্টরের মধ্যে কতগুলো আমরা অলরেডি করেছি আলোচনা, কতগুলো করিনি, যেটা খুব ইম্পর্টেন্ট। একবার উল্লেখ করেছি যে স্মোকিং, ধূমপান। আপনারা আপনাদের রেডিও, টিভি, কাগজ, প্রিন্ট মিডিয়া সবসময় দেখান যে তামাকজনিত এই রোগের জন্য আমাদের দেশে কম করে 1 কোটি লোক প্রত্যেক বছর মারা যান। আমার মনে হয় সংখ্যাটা বেশি হবে, তো কম হবে না। তো এই তামাক কিন্তু শুধু যে বিড়ি সিগারেট খাওয়া তা না, তাছাড়া আমাদের দেশে আরও অনেক রকমভাবে ডাইরেক্টলি তামাক খাওয়া হয়। যেমন ধরুন পান মশলা, বিভিন্ন রকমের নাম আছে, আমি সেসব নাম বলতে পারবো না। তারপর ধরুন ওই খৈনি, আচ্ছা আগে গুড়াকুর খুব প্রচলন ছিল, গুড়াকু দিয়ে দাঁত মাজা হতো। র টোব্যাকো, তো টোব্যাকোর আপনি ধোঁয়াই নিন, সেটা বিড়িই হোক সিগারেটই হোক। অনেকের ধারণা যে বিড়ির ওই মোড়কটা একটুখানি স্ট্রং থাকে, মানে সেটা স্ট্রঙ্গার দ্যান দ্য সিগারেট, তো সেটা হয়তো কিছুটা প্রিভেন্ট করে। নট অ্যাট অল, দুটোই খারাপ। এবং আমাদের অভিজ্ঞতা বলে যে শুধু 10টা সিগারেট 20টা সিগারেট না, তারা বেশি সাসেপ্টেবল। 1টা 2টো সিগারেট যারা খান, 3টে সিগারেট যারা খান, তারাও সিমিলারলি ভালনারেবল। এবং সবচেয়ে মজার কথা কি জানেন, যে আপনি যদি সিগারেট ছেড়ে দেন, তো 2 বছর পরে আপনার কিন্তু এই রোগের আশঙ্কা অনেকটাই কমে যাবে, এবং আপনার স্টেটাস একজন অধূমপায়ী বা নন স্মোকারের মতো হবে। কাজে এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। কাজেই এই স্মোকিং একটা নাম্বার 1 রিস্ক ফ্যাক্টর। নাম্বার 2 রিস্ক ফ্যাক্টর আমরা সাইলেন্ট কিলার বলি, যেটা নিয়ে আমাদের কল্যাণীদি এইমাত্র আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ওনার হাজব্যান্ডের হাই প্রেশার আছে। তো হাই ব্লাড প্রেশার সাইলেন্ট কিলার আমরা বলে থাকি। অর্থাৎ অনেক সময় এটা কোনো সিমটমস জানান দেয় না, অর্থাৎ পেশেন্টের হয়তো সিমটমস হচ্ছে, কিন্তু তিনি জানেন না যে তার সিমটমস হচ্ছে, এবং তার কোনো সিমটমস থাকে না। হয়তো একটুখানি মাথা ধরেছে, একটু মাথা ঘোরালো, দিস পার্ট অফ দ্য গেমে, ডেইলি একটু আধটু হতেই পারে। আজকে শারীরিক পরিশ্রম হয়েছে, একটু বসের সঙ্গে মনোমালিন্য হয়েছে ইত্যাদি, কিন্তু না, ওইটা হাইপার টেনশন ডিনোট করছে। ঘাড়ে ব্যথা একটা খুব ইম্পর্টেন্ট সিমটম, আমরা পাত্তাই দিই না, কিন্তু সেটা তো হাই ব্লাড প্রেশারের জন্য হচ্ছে। বুক ধড়ফড় করছে, বুকে একটা চাপ হচ্ছে, একটা শারীরিক অস্বাচ্ছন্দ্য রয়েছে। আগে আমি অফিস থেকে এসে দিব্যি ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতাম, করতাম, কিন্তু এখন একটা যেন এসেই শুয়ে পড়তে হবে। কিছুক্ষণ না শুলে মিনিট 10-15 আমি যেন কোনো কাজই করতে পারবো না। তো এইগুলো জানান দিচ্ছে যে আপনি আমার ব্লাড প্রেশারটা একবার চেক করুন তো। আজকাল তো ডিজিটাল ব্লাড প্রেশারের যুগ, ডিজিটাল ব্লাড প্রেশারে সবাই চেক করতে পারেন। 120/80 বা তার কম যদি প্রেশার রাখা যায়, আমরা অনেক রোগ প্রিভেন্ট করতে পারি। শুধু হার্ট অ্যাটাক না, হার্ট ফেলিওর, এট্রিয়াল ফিব্রিলেশন, হাইপারট্রফিড হার্ট, তার সঙ্গে এন্ড স্টেজ রিনাল ডিজিজ, অ্যাডভান্সড রিনাল ডিজিজ, মানে কিডনির অসুখ। কিডনির অসুখের আপনি যদি কোনো ডায়ালিসিস সেন্টারে যান, দেখবেন যে ডায়ালিসিসের যত রোগী রয়েছেন, তার বেশিরভাগ রোগীর কারণ হচ্ছে হাই ব্লাড প্রেশার। অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার ছিল, রেজাল্টেড ইন ক্রিয়াটিনিন এলিভেশন, এবং সাবসিকুয়েন্টলি তাদের ডায়ালিসিস করতে হচ্ছে। এই হচ্ছে সিকোয়েন্স অফ ইভেন্টস। 3 নম্বর হাই ব্লাড কোলেস্টেরল। কোলেস্টেরল যদি হাই থাকে, সেটা কিন্তু মারাত্মক। আর আজকাল কোলেস্টেরল কমানোর নানান উপায় আছে। আমি ওষুধের কথা বললাম, আপনি যদি রোজ হাঁটেন আপনার এইচডিএল কোলেস্টেরল বাড়বে, অর্থাৎ যদিও সেটাকে আমরা এখন সম্পূর্ণ ভালো বলি না, কিন্তু যেটা হাঁটলে যে সাব ক্লাসটা বাড়ে এইচডিএল কোলেস্টেরলে, সেটা ডেফিনেটলি ভালো। 4 নম্বর ডায়াবেটিস। আর লিপিডসের উপর আরও 2-1টা কথা বলার আছে। লিটল লাইপোপ্রোটিনে যদি কারোর খুব বেশি থাকে, সেটা মারাত্মক রিস্ক ফ্যাক্টর, তাদের পেরিফেরাল আর্টারি ডিজিজ অবধি থাকে। আর ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে, রেমন্যান্ট পার্টিকলস যদি বেশি থাকে, সেটাও রিস্ক ফ্যাক্টর।
4 নম্বর ডায়াবেটিস। আগে WHO থেকে বলা হতো, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে, যে আমাদের যদি ডায়াবেটিস থাকে তার মানে আমার হার্টের অসুখ আছে। ডায়াবেটিস ইজ করোনারি আর্টারি ডিজিজ ইকুইভ্যালেন্ট, অর্থাৎ একজন ডায়াবেটিস থাকা মানে তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। হয়নি তার হার্ট অ্যাটাক, কিন্তু তার স্টেটাস হচ্ছে, সমাজের স্টেটাস হচ্ছে তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। তা এই 4টে হচ্ছে মেজর রিস্ক ফ্যাক্টর। আচ্ছা। 5 নম্বর যেমন ওবেসিটি। কেউ যদি ওবিস হন, মানে তার যদি BMI 30-এর বেশি হয়, তিনি যদি সোজা কথায় মোটা সোটা হয়, 100 কেজি ওজন, 95 কেজি ওজন, তিনি কিন্তু খুব সাসেপ্টেবল এই হার্টের রোগের জন্য। শুধু হার্টের রোগের জন্য না, তিনি 13-14 রকমের ক্যান্সারের জন্য সাসেপ্টেবল। তারপর যদি কেউ অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন, আপনারা বলছিলেন কিছুক্ষণ আগে, প্রচুর ফাস্ট ফুড, ড্রিঙ্কস, সিগারেট এইসব চলছে, তো তাহলে কিন্তু তার রিস্ক অনেক বেশি রয়েছে। তারপরে কায়িক পরিশ্রমের অভাব যদি হয়, তাহলেও সেটা দেখা যাবে যে তার কায়িক পরিশ্রমের অভাবও কিন্তু তার কারণ একটা। তো এরকম 7-8টা কারণ আছে, মেজর রিস্ক ফ্যাক্টর, যে সেই কারণে এটা হতে পারে। বেশ। আচ্ছা, আমাদের একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, মিনা রায় হাবড়া থেকে লিখেছেন যে ধূমপান ছাড়াও এখনকার যে ফুড হ্যাবিটগুলো রয়েছে সেগুলো ইয়াংদের হার্টের জন্য কতটা ক্ষতিকারক আর কি? না, ডেফিনেটলি ক্ষতিকারক। এই সেটা যে নিয়ে ধরুন, একটা কথা বলছিলাম। এই যে ধরুন ট্রান্স ফ্যাট, সুইডেনে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে, ডেভেলপড ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রিতে ট্রান্স ফ্যাট একদম মানে বারণ হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে। আচ্ছা। কিন্তু আমাদের দেশে প্রেডিক্ট করা হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে যে 2026 সাল থেকে আমাদের দেশেও এই ট্রান্স ফ্যাট নিষিদ্ধ হয়ে যাবে, কিন্তু সেটা করা সম্ভব হয়নি। তো ট্রান্স ফ্যাট জিনিসটা কি? ট্রান্স ফ্যাট জিনিসটা হচ্ছে যে ধরুন যেমন পাম অয়েল আছে, কিংবা ধরুন এই যে অয়েলটা বারবার গরম করার পরে যে অয়েলটা থাকছে, আমাদের দেশে দেখেছেন সিঙ্গারা, কচুরি, এসব যে ভাজা হয়, পোড়া তেলে, যেটা আমরা বলি। 1857 সালে হয়তো কড়াইতে তেলটা দেওয়া হয়েছিল, আর এখন সেটা এখনো জ্বলছে। 2026 সালের 26শে মে সেটা তো সন্ধেবেলা আবারও তৈরি হয়েছে অনেক কিছু। ওই তেলের উপরেই তেল ওই দিয়ে তেলের দিয়ে উপরে চলছে। তেল দিয়ে, কারণ তেলটা কেউ নষ্ট করেন না আজকাল, কোনো জিনিস নষ্ট করা উচিত না, জানেন তো। শরীর তো নষ্ট হয় হোক। শরীর নষ্ট হয় হোক। তো ব্যাপার হচ্ছে যে, আর বিশেষ করে সেটা যদি পরের শরীর হয়, তো সেই জন্য আপনার সেই আম, এই তেলে জাঙ্ক ফুডে যদি খাবেন, আর দেখবেন রোল কাউন্টারে আপনি যদি 5 স্ট্রিট দিয়ে ঢোকেন, দেখবেন বাঁদিকে একটা কাটি রোলের খুব ভালো দোকান আছে, খুব টেস্টি। যে কোশ্চেনে আমরা ছিলাম ডাক্তারবাবু, যে আমাদের বর্তমান প্রজন্ম বর্তমান প্রজন্ম ধূমপানের বাইরেও কিছু ফুড হ্যাবিট আছে যেগুলো কিন্তু তাদের ভীষণভাবে ক্ষতি করছে হার্টের, সেই বিষয়ে ছিলাম আমরা। সেই বিষয়ে আমরা পার্ক স্ট্রিটে ছিলাম, ইভেন এটা বলে। হুম। তো 5 স্ট্রিট থেকে এবার আমরা আবার অন্য জায়গায় চলে যাই, হ্যাঁ। বিরিয়ানির খাবারের জন্য, নাম করা যাবে না কারো। তো ব্যাপার হচ্ছে যে বিরিয়ানি, এই ধরুন প্রচুর পরিমাণে ফ্যাট তার মধ্যে থাকে, তার সঙ্গে অনেকে হয়তো মাটন খান, অনেকে বিফ খান, যার যেরকম। আর এইটা আমরা দেখেছি যে ইভেন আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা খুব ক্লোজলি দেখেছি, আমরা বাংলাদেশ থেকে অনেক পেশেন্ট পাই, ওরা এদেশে আসেন চিকিৎসা করাতে, আমাদের উপর একটু হয়তো ভরসা আছে। বাংলাদেশেও খুব ভালো কার্ডিওলজিস্ট সব আছেন আমাদের বন্ধুবান্ধব। তা আমরা যেটা দেখি যে ওদের দেশের 28 বছরের ছেলে আসছে, 50% হার্ট মাসল ড্যামেজ হয়ে গেছে, খুব খারাপ লাগে। কিন্তু ওদের ফুড হ্যাবিট এত খারাপ, আমাদের থেকেও খারাপ। আমিও খুব ফুডি, আমিও খেতে ভালোবাসি, কিন্তু বুঝে সুঝে খাই। কিন্তু ওদের খাওয়ার যেটা, সেটা হচ্ছে যে প্রচুর রিচ, মানে ধরুন সপ্তাহে 5 দিন বিরিয়ানি চলে, 5 দিন মাটন চলে, এবং বেশ সাবস্ট্যান্সিয়াল পরিমাণ। হ্যাঁ, এবং বেশ অয়েলি আর কি, মানে খেলে পরে আপনার সাবান দিয়ে হাত ধুতেও 5 মিনিট সময় লাগে, আপনি যদি দেখেন। এবং সেই হাতটা অনেকক্ষণ ধরে আমরা নাকে শুকে পেট ভরিয়ে নিতে পারি। ভোরে এবং ঘ্রাণে না অর্ধ ভোজন। ওই রকমও হতে পারে। তো ব্যাপার হচ্ছে যে এই যে ফুড হ্যাবিট, আমরা দেখেছি যে বাংলাদেশে এই হার্টের অসুখের কিন্তু খুব প্রাদুর্ভাব রয়েছে, এবং এই করোনারি আর্টারি ডিজিজ। তার কারণ হচ্ছে যে ওদের এই খাওয়ার অভ্যেস,
এবং এই খাওয়ার অভ্যেসটা যদি ভালো না করা যায়, তার সঙ্গে ধরুন আমাদের বাঙালিদের সবচেয়ে ভালো খাওয়ার হচ্ছে যে কোনো অভ্যাগত এলো, অতিথি এলো বাড়িতে, আমরা বেস্ট অফ মিষ্টি দিয়ে তাদেরকে আপ্যায়ন করি। এবং বাঙালি বা ভারতীয়দের আপ্যায়ন পৃথিবীতে খুব মানে নাম হয় নাম খুব। আছে। নাম করা এবং তার খুব সমাদৃত, হুম। মানে ভালো বাংলায় বলতে গেলে সমাদৃত। তো আমরা তাকে ৩-৪ রকমের মিষ্টি দিয়ে গ্রিট করি এবং তার সঙ্গে হয়তো মিষ্টি শরবত ইত্যাদি ইত্যাদি, সো অন অ্যান্ড সো ফোর্থ। আপনি ফ্রুট জুস দিলেন, তাতেও বেশ প্রিজারভেটিভ আছে, এবং শুধু তাতেও মানে শুরুতে না, আমি শেষেও জাস্ট মিষ্টিটা উদাহরণ দিই। দিয়ে হ্যাঁ, দিয়ে ঠিক বলছি তাই। যে তারপর ধরুন বাড়িতে এলেন, এসে কি খাবো, একটু মুড়ি চানাচুর। চানাচুর মানে আবার সেই ট্রান্স ফ্যাটে ভাজা, আচ্ছা। তার সঙ্গে হয়তো একটা চপও এসছে, একটা ফিশ চপ। তো এই সবগুলো যদি আপনি দেখেন অ্যানালিসিস করে, সিমিলারলি বিভিন্ন জায়গায় দেখি যে কচুরি বা সিঙ্গারা ভাজা হচ্ছে, উপচে পড়া ভিড়, মানে ফুটপাত ছাড়িয়ে রাস্তায় চলে গেছে, দোকান হয়তো ভেতরে, বা ফুটপাতেই ভাজা হচ্ছে। হাজরার উপরে একটা দোকান আছে, ৮ টাকা করে মাত্র সিঙ্গারা, কিন্তু বিউটিফুল টেস্ট, সো গুড। কাজেই এটা অনেকেই লোক আমরা তার অনেক জায়গায় ১ ঘুরছি ঘন্টার এটা নিয়ে। মধ্যে তার সব সিঙ্গারা শেষ হয়ে যায়। জাস্ট টু গিভ ইউ সাম আইডিয়া যে আমাদের কেন বেশি হচ্ছে। তো এই কাটি রোল, চিকেন রোল, বিরিয়ানি। কে কে রয়েছে? আছেন আমাদের সাথে? হ্যাঁ, নমস্কার কল্পনাল দা। নমস্কার। নমস্কার। আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে। বলুন। হ্যাঁ শঙ্কর বলুন। ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কলকারখানায় কাজ করি, মানে ভারী ভারী লোহা বইতে হয়, ওঠা নামা করতে হয়, কিন্তু বর্তমানে আমরা যখন কোনো লোহা বইতে যাচ্ছি, অনেক সময় বাঁ দিকে মানে ঝিনঝিন করছে, আর মাঝে মাঝে বুকটা ধরপড় করে, মানে অনেক সময় মাঝে মাঝে বসে পড়ি, হাঁপিয়েও যাই। এই মানে ঝিনঝিন করা যখন, এই সময় ক্ষেত্রে মানে যারা হার্টের রুগী, এই লোহা লক করে যখন আমরা কাজ করি, তাদের কতটা নিরাপদে থাকতে হবে, কতক্ষণ ছাড়াই যদি বিশ্রাম নেয়, এটা একটু বললে খুব ভালো হয়। নমস্কার। আপনার আপনি কি দেখো। ধূমপান করেন? না, নেই, না, তিনি নেই। নেই। কিছু হয়ে গেছে। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে দেখুন, আপনারা লোহার কাজ করেন বলেই যে আপনারা ভালনারেবল তা না, বরঞ্চ আপনারা কায়িক পরিশ্রম করেন, সেই জন্য যারা করেন না যেমন আমরা, তাদের থেকে আপনাদের হার্ট অ্যাটাকের চান্স কিন্তু অনেক কম, তার কারণ আপনারা কায়িক পরিশ্রম করেন। তা আমার মনে হয় আপনার যে ব্যথাটা হচ্ছে, আর আপনার বয়সটাও জানা হলো না। আমার দুটো প্রশ্ন ছিল, আপনি ধূমপান করেন কিনা এবং আপনার বয়স কত। তো আপনার বয়স যদি 40-45-এর কম হয়, তাহলে অতটা চিন্তার ব্যাপার কিছু নেই। বাট তাহলেও আমি আপনাকে বলবো যে আপনি আপনার বাড়ির যে চিকিৎসক তার সঙ্গে দেখা করুন এবং তাকে রিকোয়েস্ট করুন একটা ইসিজি করার জন্য। উনি নিজেই আপনাকে বলবেন। একটা ইসিজি, একটা এক্স-রে চেস্ট, একটা ব্লাড সুগার, কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, ক্রিয়াটিনিন, এগুলো একবার দেখে নিন। সাবধানের মান নেই। যদি কোনো রকম কিছু অ্যাবেরেশন থাকে তার চিকিৎসা করবেন। আমার মনে হয় আপনার কোনো ভয় পাওয়ার কারণ নেই। এবং আপনি আজকাল এই করোনারি আর্টারি ডিজিজ যদি থাকেও, যে কথা একটু আগে আমাদের একজন শ্রোতাকে জানাচ্ছিলাম যে তার বাড়িতে তার মার 3টে আর্টারি ব্লকড আছে এবং উনি ভয় পাচ্ছিলেন যে ওনার কোনো বিপদের কোনো চান্স আছে কিনা। ওটি করবেন কিনা। আমরা বলবো যে তার খুব অল্প চান্স আছে। দেখুন আমাদের রাস্তায় চলতে গেলেও সেটুকু, এই দেখছেন কত রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। সে আমাদেরই হাসপাতালে একজন ডাক্তার, আমাদের বন্ধু স্থানীয়, তার একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার পরিবারের অনেকেই গুরুতর রূপে আহত হয়েছেন। কলকাতার থেকে 100-150 কিলোমিটার দূরে বেড়াতে গিয়েছিলেন রোববারে। কাজেই সেই রকম একটা রিস্ক থেকে যায়। বাট তাছাড়া যে রিস্ক বেশি আছে সেটা বলবো না, কিন্তু সতর্কতা না নেওয়ারও কোনো স্কোপ নেই। স্টিচ ইন টাইম সেভস 9, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তো সেই জন্য আমাদের যা যা করণীয় সেগুলো করতে হবে। একটা ইসিজি করুন, একটা ব্লাড টেস্ট করুন, ডাক্তারবাবুকে দেখান। আমরা বেশিরভাগ ক্ষেত্রে হিস্ট্রি শুনেই বলে দিতে পারি যে ওটা হার্টের ব্যথা না ওটা হার্টের ব্যথা নয়। আচ্ছা। একটা এই যে আপনি টেস্টের কথা বলছিলেন, এর থেকে জিজ্ঞাসা করব আপনাকে যে রুটিন টেস্ট যখন আমরা কিছু করাবো ভাবি, সুগারের টেস্ট থাকে বা অন্যান্য আরও বেশ কিছু টেস্ট থাকে, কিন্তু হার্টের টেস্টটা হয়তো সবসময় ইনক্লুডেড থাকে না। সেই ক্ষেত্রে কোন বয়স থেকে এবং কি কি টেস্টের মাধ্যমে আমরা আমাদের হার্ট ভালো আছে কিনা সেটা জানতে পারবো? আবার একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। তো আমি বলবো 2 বছর বয়স থেকে। কেন 2 বছর বয়স থেকে? একটা এন্টিটি আছে 500 জনে একজনের হয়, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলিমিয়া। তাতে 8 বছর 9 বছর বয়সে পেশেন্টের এত এরকম 3টে আর্টারি বন্ধ হয়ে যায় বা লেফট মেইন ইনভলভমেন্ট হয় এবং পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। 9 বছরের মেয়ে, তার বাইপাস সার্জারি হচ্ছে। 8 বছরের ছেলে,
তার লেফট মেইন স্টেন্টিং হচ্ছে। এগুলো কোনো মানে আশ্চর্যের ঘটনা নয়। আর এটাকে আমি কম বয়সীদের হার্ট অ্যাটাকের মধ্যেও ফেলবো না। এটা একটা স্পেশাল ক্যাটাগরি, যাদের স্পেশাল প্যাথোলজিক্যাল ডিজিজের জন্য, তাদের ওই অত্যন্ত বেশি হাই কোলেস্টেরলের জন্য আমরা বলি ফ্যামিলিয়াল হোমোজাইগাস হাইপার কোলেস্টেরলিমিয়া। অর্থাৎ এটা হোমোজাইগাস। যাদের হেটেরোজাইগাস আছে, এই একটু আগে 40 বছরের একজন মহিলা, 40 কেজি ওজন, বললাম যে তার হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে এসেছিলেন, যিনি 1 মাসের মাথায় ওষুধ বন্ধ করে দিয়েছিলেন। তার কোলেস্টেরল ছিল 677 মিলিগ্রামস পার ডেসিলিটার। তার এলডিএল কোলেস্টেরল ছিল 629। নর্মালি আমরা এটা দেখি না। তাই এই ধরনের পেশেন্টদের আমরা বাঁচাতে পারি যদি আমরা ওই ছোটোবেলার থেকে তাদের আমরা যত্ন নিতে পারি। খাওয়ার পথ্য, ওষুধপত্র সব কিছু দিয়ে আমরা কিন্তু তাদেরকে অনেক দিন বাঁচিয়ে রাখতে পারি। 80 বছর বয়স। আমেরিকানদের এখন অ্যাভারেজ লাইফ স্প্যান প্রায় 90 বছর বয়সে দাঁড়িয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে 1900 সালে একজন আমেরিকান লেডির অ্যাভারেজ লাইফ স্প্যান ছিল 36 বছর, আর 2000 সালে সেটা বেড়ে গিয়ে হলো 72 বছর, মানে দ্বিগুণেরও বেশি। তো খাওয়ার ব্যাপারটা স্পেশালি খুব ইম্পর্ট্যান্ট। আর আপনি জিজ্ঞেস করছিলেন যে কি কি সাবধানতা এই ব্যাপারে আমরা নিতে পারি। তো আমি যেটা বললাম যে 2 বছর বয়স থেকে আমরা বলি যে আর্লি স্ক্রিনিং টেস্টের করলে, ব্যাপারটা। এবং তার যদি 2 বছর বয়সে একটা ইসিজি করা হয়, আমরা কিন্তু কোনো ভুল করব না। আচ্ছা, কারণ তার ওই হাই কোলেস্টেরল, ধরুন যার 677 কোলেস্টেরল জন্মের থেকে, তার কিন্তু ওই বয়সে একটা করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, এবং ইসিজি ইজ দ্য প্রাইমারি ম্যানিফেস্টেশন। ইসিজিতে প্রথম ধরা পড়ে। তার সঙ্গে একটা একোকার্ডিওগ্রাম করলেও আমরা কোনো ক্ষতি করব না। কিন্তু তাই বলে আমি বলছি না যে সবাইকে, যে 2 বছরের বাচ্চাকে সবাইকে একটা ইসিজি আর একো করো, তা নয়। কিন্তু আজকাল যে কোনো বাচ্চা যদি হয়, তাহলে অবস্টেট্রিশিয়ান বা গাইনোকোলজিস্ট ছাড়াও একজন পিডিয়াট্রিশিয়ান বা নিওনেটোলজিস্ট, যদি সঠিক ভাষায় আরও বলা হয়, মানে যারা ওই ব্যাপারেই বিশেষজ্ঞ একেবারে বাচ্চাদের, তারা দেখেন যে হার্টে কোনো মারমার আছে কিনা। কেন আমরা শুধু করোনারি আর্টারি ডিজিজ বলছি না, অনেক সময় কনজেনিটাল হার্ট ডিজিজে অনেকে ভোগেন। আচ্ছা। মানে ছোটদের যে গঠনমূলক যে হার্টের ডিজিজ হয়, একটা পরিবর্তন স্ট্রাকচারাল দেখা হার্ট যায়। ডিজিজ, এবং পরিবর্তন মানে এটা একটা অ্যাবেরেশন, হুম। নর্মাল নেই, একটা কানেকশন রয়েছে অ্যাবনর্মাল। পিওর ব্লাডটা ইমপিওর ব্লাডের সঙ্গে মিক্স হচ্ছে, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, সেটা যেমন একটা দিক, তেমনি এই 2 বছরের বাচ্চা যার কোলেস্টেরল 400 বা 500 টোটাল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল 300, তার কিন্তু হার্ট অ্যাটাকের চান্স আছে। তাদের আমাদের জানতেই পারবো না, যদি আমি না করি আমি তো জানতেই পারবো না। 500 জনে একজন হতে পারে, কিন্তু তাকেও তো আমাদের বাঁচাতে হবে। এটা আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা। তাই এমন কিছু তো বেশি টেস্ট আমরা করছি না, একটা ব্লাড সুগার, একটা টোটাল কোলেস্টেরল, এলডিএলও না হয় নাই করলে। যার 500 টোটাল কোলেস্টেরল আছে তাকে আমরা অটোমেটিক্যালি লিপিড প্রোফাইল করব। তার লিটল লাইপোপ্রোটিনে বেশি আছে কিনা, ট্রাইগ্লিসারাইডটা একবার দেখে নিই কেমন আছে, দরকার হলে তাকে চিকিৎসা করতে হবে। এবং চিকিৎসা করলে এই যে 9 বছর বয়সে তার বাইপাস সার্জারির দরকার হচ্ছে, সেটা কিন্তু টোটালি প্রিভেন্ট করা যাবে। এবং আমাদের একজন সায়েন্টিস্ট, কার্ডিয়াক সায়েন্টিস্ট সেলিম ইউসুফ বলে, উনি একটা স্টাডি করেছিলেন 52টা কান্ট্রিতে, করে অনেক হাজার পেশেন্টের ওপর, 15,000 পেশেন্টের ওপরে। তো সেই স্টাডিতে উনি দেখিয়েছিলেন যে 95%-এর বেশি কেসে হার্ট ডিজিজ ইজ প্রেডিক্টেবল। এই যে করোনারি আর্টারি ডিজিজ, এটা 95% কেসে প্রেডিক্টেবল, 95% কেসে প্রিভেন্টেবল, এবং 95% কেসে কিউরেবল। অর্থাৎ এটাকে কিন্তু ঠিকও করা যায়। আমি যে কথা বারে বারে বলছি যে ট্রিপল ভেসেল হয়েছে দেখে যে আমরা ভয় পাবো তা নয়। আমাদের কাছে আকছার পেশেন্ট আসছেন 2000 বা 2002 সালে বাইপাস সার্জারি হয়েছে, এখন এসছেন 1-2 গ্রাফ বন্ধ হয়ে গেছে, ব্যথা হচ্ছে একটু, আমাদের কাছে এসছেন, আমরা আবার এনজিওপ্লাস্টি করে দিলাম, আবার 20 বছর ঠিক থাকবে। কাজেই আমাদের কাছে এগুলো যে মনে হয় না যে এগুলো হলেই প্রাণঘাতী। নিশ্চয়ই চিন্তার ব্যাপার আছে, এর মর্টালিটি আছে, কিন্তু তার মানে এই নয় যে এটা হলেই মারা যাবেন, আচ্ছা। সেটা না। প্রচুর প্রশ্ন আসছে, আমাদের শ্রোতারাও ফোন করছেন এবং হোয়াটসঅ্যাপেও প্রশ্ন আসছে। এই মুহূর্তে আমরা একজন শ্রোতাকে পেয়ে গেছি, 22488085-এ। কে কে আছেন রয়েছেন? আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ, শুনছি, বলুন। নমস্কার। নমস্কার, কে নমস্কার, বলছেন? আমি ধুলাগড়ি উত্তরপাড়ার ব্যানার্জি পোল থেকে বলছি, বাবলু মুদি। বলুন বাবলু বাবু।
বলছি দেখুন, আমার বয়স 63+, আমার হাইট 5 ফুট 10 ইঞ্চি। আমি প্রেশারের ওষুধ খাই, কম্পোজিশনটা বলতে বাধ্যই হচ্ছি, টেলমিস্টান অ্যামলোডেপিন খাই, কিন্তু আমার প্রেশার ঠিকই মোটামুটি থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমার প্রেশারটা ভ্যারি করে। ধরুন আমার ওপরের প্রেশারটা থাকছে 120, 130, নিচরটা 70, কোনোটা 60, কোনোটা 65। তা এটা কি আমার কোনো শারীরিক কিছু প্রবলেম, সিমটম পাচ্ছি কি আমি? না, না না, তো এই আপনি একদম বেশ, আপনি শুনতে থাকুন। আপনি একদম ভালো মেজাজে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং আপনি একদম নিশ্চিন্ত থাকুন। এটা খুব ভালো প্রেশার আপনার। হুম। 120/70 অনেকেই এটা বলেন যে আমার নিচের প্রেশারটা 70 হয়ে গেল। আমাদের ব্লাড প্রেশারের যে ধরন সেটা হচ্ছে যে 50 বছর বয়সের পরে আমাদের ওপরের প্রেশারটা বাড়তে থাকে, অর্থাৎ সিস্টলিক ব্লাড প্রেশার, আর নিচের ব্লাড প্রেশারটা কমতে থাকে। কাজেই অনেকের 80 আছে, সেটা 70 হয়ে যায়। ওষুধ খেলে সেটা 60 হয়ে যায়। তাতে আপনি চিন্তার কিছু কারণ নেই। আপনি একটু সাবধানে থাকবেন, ওষুধপত্রগুলো খাবেন, হাঁটাচলা করবেন আর দুশ্চিন্তা মুক্ত হন। একদম বিন্দাস থাকুন, খুব ভালো মনে থাকুন, ভালো মেজাজে থাকুন। মানে ভালো মনে থাকলে হৃদয়ও ভালো নিশ্চয়ই, থাকবে, এটা নিশ্চয়ই, হচ্ছে নিশ্চয়ই। একদম হোয়াটসঅ্যাপে এক প্রশ্ন নম্বর। এসছে, দীপঙ্কর দাস প্রশ্ন করেছেন, কোথা থেকে করেছেন লিখেছেন হার্ট অ্যাটাক আটকাতে কি অ্যাসপিরিন কাজ করতে পারে হ্যাঁ, অ্যাসপিরিন ডেফিনেটলি কাজ করে হার্ট অ্যাটাক এবং আটকাতে। কতটা বাট কিভাবে খেতে হবে? আমরা কখনো বলি না। খুব ভালো প্রশ্ন করেছেন, আবার জেম অফ এ কোয়েশ্চেন। তো ব্যাপারে যে খুব ভালো ভালো প্রশ্ন আসছে, থ্যাংক ইউ। আমাদের দর্শক শ্রোতাদের আমি আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা জানাই। তো খুব ভালো ভালো কোয়েশ্চেন করছেন আপনারা। তো ব্যাপার হচ্ছে অ্যাসপিরিনের প্রাইমারি প্রিভেনশনে কিন্তু ইউজ অনেক কমে গেছে। আছে যেটা, সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট উইথ ওয়ান অর মোর, যদি সিভিয়ার রিস্ক ফ্যাক্টর কিছু থাকে, ধরুন একটা ডায়াবেটিক পেশেন্ট, ওভার ডায়াবেটিক, তিনি হয়তো ওষুধ খান বা ইনসুলিন ইঞ্জেকশন নেন, তার সঙ্গে তার কোলেস্টেরল 300, বা তিনি দিনে 20টা স্মোক করেন, তা সেই পেশেন্ট কিন্তু হাই রিস্ক পেশেন্ট। তাকে একটা 75 মিলিগ্রামের অ্যাসপিরিন দেওয়াই যেতে পারে। আমরা লো ডোজ অ্যাসপিরিন ইউজ করি, দেখা গেছে যে 30 মিলিগ্রাম অবধি অ্যাসপিরিন যদি আপনি দেন, সেটাও কাজ করে। আমরা খুব হাই ডোজে অ্যাসপিরিন ইউজ করি না। আর যদি 80 কেজির বেশি ওজন কারোর হয়, কেউ কেউ বলেন যে না, 150 মিলিগ্রাম দেওয়া ভালো। তো যাই হোক, আমরা একটা করে অ্যাসপিরিনের বড়ি এইসব ক্ষেত্রে প্রাইমারি প্রিভেনশনের জন্য ইউজ করি। আর সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে যে আমার হার্টের রোগ আছে, আমি জানি আমার হার্টে ব্লক আছে, আমার একটা স্টেন্টিং হয়ে গেছে বা আমার একটা বাইপাস হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাসপিরিন খেতে হবে। প্রথমে 1 বছর আমরা ডিএপিটি দিই, অর্থাৎ ডুয়াল অ্যান্টিপ্লেটলেট এজেন্ট, অ্যাসপিরিন প্লাস ক্লোপিটোগ্রেল, আর অ্যাসপিরিন প্লাস টাইকাগ্রেলর, আর অ্যাসপিরিন প্লাস প্রেসুগ্রেল। তারপরে আমরা শুধু অ্যাসপিরিন বা আজকালকার দিনে শুধু ক্লোপিটোগ্রেল আমরা কন্টিনিউ করি। যে অ্যাসপিরিন ডেফিনেটলি হার্ট অ্যাটাক প্রিভেন্ট করে, কিন্তু আমরা মুড়ি মুরকির মতো সেটা ইউজ করি না, করার দরকার নেই। আমরা বললাম যে প্রাইমারি প্রিভেনশনে যে লো রিস্ক গ্রুপ, মিডিয়াম রিস্ক গ্রুপ, যিনি শুধু ডায়াবেটিক, তাকেও দেওয়ার দরকার নেই। তার প্রাইমারি প্রিভেনশন আমরা এমনিতেই করতে পারবো। বয়সকালে যে হার্ট অ্যাটাকের সমস্যাটা একটু বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে কি বয়স একটু বাড়লেই আমাদের বাড়িতে অ্যাসপিরিনটা রাখতে হবে? রাখাটা ভালো, রাখাটা ভালো, এবং সলিউবল অ্যাসপিরিন রাখাটা ভালো। আমি নামটা বলতে পারছি না, আপনারা যদি অ্যালাউ করেন আমি বলতে পারি, কিন্তু কমার্শিয়াল নামটা বলা ভালো একদিক থেকে, যে তাহলে আমাদের জনগণ যারা শ্রোতা আজকে, তারা সেটা রাখতে পারবেন, এবং তাদের যদি সত্যি সত্যি হার্ট অ্যাটাক কখনো হয়, তাহলে তারা ওই ওষুধটা যদি জিভের তলায় রাখেন এবং গলিয়ে নেন, নাইট্রেট জাতীয় ওষুধের মতো, তাহলে দেখা যায় যে শতকরা 25% ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ইনসিডেন্স খুব কমানো যায়, এবং হার্ট অ্যাটাক হলে হার্ট অ্যাটাকের ড্যামেজ কমানো যায় এবং মৃত্যু কমানো যায়। আর অনেক সময় যদি কেউ খুব লাকি হন, পুরোপুরি হার্ট অ্যাটাক অ্যাভয়েড করা যায়। আমার মনে হয় আপনারা অনেকেই টাইমস ম্যাগাজিনে বেরিয়েছিল, একজন ভদ্রমহিলা বয়স্ক, উনি এতে যাচ্ছিলেন, প্লেনে যাওয়ার সময় বুকে ব্যথা ওঠে, এয়ার হোস্টেসের সন্দেহ হয় যে ওটা হার্টের ব্যথা, হার্ট অ্যাটাকে। উনি সঙ্গে সঙ্গে একটা অ্যাসপিরিন দেন, উনি নেমে একটা ইসিজি করেন, এবং ওনার হার্ট অ্যাটাকটা পুরোপুরি অ্যাভয়েডেড হয়েছে। তাহলে ধরা পড়লো কী করে? ওনার কার্ডিয়াক এনজাইম ট্রপাইটা এলিভেটেড হয়ে গেছে অল্প পরিমাণে। ট্রপাই যদি স্মল মায়োসাইট ড্যামেজ হয়, তাতেও কিন্তু বাড়ে। খুব সেন্সিটিভ, হাইলি সেন্সিটিভ। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, কে করেছেন? ডক্টরবাবুকে নমস্কার, হাওড়া থেকে রঞ্জন লিখেছেন, আমার স্ত্রীর বয়স 43, তার হার্টের সমস্যা আছে, তো সে কি কোনো 3 মাসের বাচ্চাকে কোলে নিতে পারে?
হ্যাঁ, হ্যাঁ, নিতে পারেন। আরামসে নিতে পারেন। কোনো অসুবিধা নেই। আমাদের ফেসবুক লাইভেও অনেকগুলো প্রশ্ন এসেছে। ফেসবুক লাইভের নাম মানে ফেসবুকের নাম হচ্ছে তার কিং কর্তব্য বিমূঢ়। আমি জানি না আসল এটাই নাম কিনা। তিনি বলছেন এখন তরুণ তরুণীদের মধ্যে যে হার্ট অ্যাটাকের প্রবণতাটা দেখা যাচ্ছে তার প্রধান কারণগুলো কি কি সেটা আমরা একটু আগে আলোচনা করেছি। বলছে যে এগুলো কিভাবে প্রিভেন্ট করব। প্রিভেন্ট মানে যেগুলো বললাম যে দয়া করে সিগারেট খাবেন না, বিড়ি খাবেন না, আহ, ওই খৈনি মুখে রাখবেন না, পান মশলা খাবেন না, এবং মোটা হলে খাবার দাবার নিয়েও। মোটা হলে রোগা হয়ে যান, বেশি খাবারের দিকে যাবেন না, তাই বলে খাবার ভুলেও যাবেন না। আর তার সঙ্গে রোজ সকালে ৩-৪ কিলোমিটার জোরে হাঁটুন, বা যদি কোনো সুইমিং পুল কাছাকাছি থাকে বা পুকুর থাকে ভালো জল, সেখানে আপনি সাঁতার কেটে নিন ০.৫ ঘন্টা, কোনো রোগ হবে না। আরো তার সঙ্গে ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ রাখুন, ডায়াবেটিস ফাস্টিং সুগার 100, পিপি সুগার 140-র মধ্যে, কোলেস্টেরল থাকলে লো কোলেস্টেরল 100-110 এরকম রাখুন, এলডিএল কোলেস্টেরল 70 বা তার কমে, হাই ব্লাড প্রেশার থাকলে 120/80 বা তার কমে। আর খুব ভালো থাকুন, বিন্দাস থাকুন, লোকের ভালো করুন, সোসাইটাল হন, অর্থাৎ মানুষের সঙ্গে মিশুন, সবার সঙ্গে মিশুন, যারা দেখা যায় যে এক্সট্রোভার্টেড, যারা সোসাইটাল অর্থাৎ সামাজিক জীব, যাদের বন্ধুবান্ধব আছে, পাড়ার মাঝে মাঝে রোয়াকে বসে আড্ডা দেন, ক্লাবে যান, হ্যাঁ, যারা একটু হয়তো অ্যারিস্টোক্র্যাট তারা ক্লাবে যান, তো গিয়ে আড্ডা দেন, তো তারা দেখা যায় যে এই যে পারস্পরিক সৌহার্দ্য, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক ফ্রেন্ডশিপ, এটা আমাদের হার্টকে প্রোটেক্ট করে। ঠিক তাই। বেশ, হ্যাঁ। এবং এরপরে আমাদের না বেশ কিছু প্রশ্ন আসছে, যেমন বলছে নাইট্রেট অর অ্যাসপিরিন উইচ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর হার্ট অ্যাটাক দেখুন, আমি বলবো, প্রিভেনশন। দুটো যদি আপনি আবার দারুণ সব প্রশ্ন আসছে, একেবারে কিন্তু কে নিক্তিতে ওজন লিখেছেন করে, নামটা বলেননি। নিক্তিতে ওজন করে লজ্জা পাচ্ছেন, নিক্তিতে ওজন করে বলতে হবে যে কোনটা ভালো। ডেফিনেটলি অ্যাসপিরিন ভালো, কারণ অ্যাসপিরিন হার্ট অ্যাটাক প্রিভেন্ট করতে পারে, হার্টের মাসল ড্যামেজ কমাতে পারে, আচ্ছা। এবং হার্ট অ্যাটাক জনিত মৃত্যু কমাতে পারে। সো ইট ইজ ডেফিনেটলি বেটার দ্যান নাইট্রেটস হার্ট অ্যাটাকের যে ব্যথা হয় সেটা টু সাম এক্সটেন্ট রিলিভ করে, কিন্তু ফুললি রিলিভড হয় না। বেশ, আমাদের ফেসবুক লাইভে অনেকগুলো প্রশ্ন আছে, যেমনটা আপনি বলছিলাম। করুন, আমি তাড়াতাড়ি উত্তর দিই। প্রশ্নতে আমরা বলি শর্ট বার্স, মানে খুব তাড়াতাড়ি উত্তর আর কি। একটা সেশন থাকে আস্তে আস্তে ঠিক উত্তর তাই, এবং দেয়। মানে শর্ট বাস্টের জন্য আমরা অনেক কিছু জানতেও পারছি, এটাও ঘটনা। Rapid অসীম action. সেন, হ্যাঁ অসীম সেন তিনি বলছেন, ডাক্তারবাবু আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য। বলছে আমার বয়স 56 এবং ব্লাড প্রেশার, থাইরয়েডের ওষুধ ও হাইসেন ট্যাবলেট রোজ খেতে হয়। আমার 2023-এর জুলাই মাসে পিটিউটারি অ্যাডিনোমা হয়েছিল এবং থাইরয়েড গ্রন্থি বাদ দিতে হয়েছিল। একটা চোখ নষ্ট হয়ে গেছে। কোনো নেশা বা বদ অভ্যাস আমার নেই, কোনো বাইরের খাবার খাই না, এখন অফিসে কাজ করি, সুস্থ থাকতে রোজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। আমার আর কি কোনো রকম সাবধানতা অবলম্বন করতে হবে? যদি ডাক্তারবাবু একটু পরামর্শ দেন। অসীম সেন, বিকে পাল অ্যাভিনিউ, কলকাতা 5 থেকে 3। অসীমবাবু, প্রথমেই আমি প্রার্থনা করব যে আপনি খুব ভালো থাকুন, দীর্ঘায়ু হন, শতায়ু হন, খুব ভালো থাকুন। আর অত ভয় পাবেন না, আমরা যে কটা লাইফস্টাইল মেজার বললাম আপনি সে কটা মেনে চলুন, আর তার সঙ্গে মাঝে মাঝে চেক আপটা ভুলবেন না, সেটা খুব ইম্পর্টেন্ট। ফেসবুকে অনেকে ডাক্তারবাবু যেরকম বলেছেন ঠিক সেভাবে চেক আপ করুন। ফেসবুকে অনেকে প্রশ্ন না করলেও, যেমন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার থেকে, তিনি কিন্তু বলছেন যে সাথে আছি এবং তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। মানে তিনি যেটা ভেবেছিলেন প্রশ্ন করবেন সেটা পেয়ে মানে গেছেন। আমাদের আলোচনা আপনার আরো কিছু প্রশ্ন আপনি চিন্তা করুন, আমরাও আপনার সঙ্গে আছি। আচ্ছা ডাক্তারবাবু, একটা প্রশ্ন, হার্ট অ্যাটাক না হার্ট ফেল, কোনটা? দেখুন, কোনটা আমরা ঠিক, হার্ট অনেকে ফেলিওর দুটোই মানে বলে। যে হার্ট অ্যাটাক হয়েছে নট নেসেসারিলি, আবার হার্ট অ্যাটাক হলেই যে ফেলিওর হবে তাও নয়। হার্ট অ্যাটাক মানে একটা আর্টারি বন্ধ হয়ে গেল হার্টের, এবং সেই আর্টারির যে টেরিটরি সেখানকার মাসলটা মারা গেল, নেক্রোসিস হলো ইংরেজিতে বলি আমরা ইংরেজিতে বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অর্থাৎ হার্ট অ্যাটাক সোজা বাংলায় লেমান্স ল্যাঙ্গুয়েজ। তো হার্টের মাসলটা নষ্ট হয়ে গেল, কিন্তু সেটা যদি খুব বেশি পরিমাণে না হয় তাহলে কিন্তু হার্ট ফেলিওর হয় না। বাট হার্ট অ্যাটাকের অনেক ক্ষেত্রে, আমি বলবো 50% ক্ষেত্রে হার্ট ফেলিওর হয়। কোনো সময় ওভার্ট, মানে পেশেন্টের খুব শ্বাসকষ্ট হচ্ছে, দুদিকে রালস জমে গেছে, এক্স রে করলে কনজেশন রয়েছে, সো অন অ্যান্ড সো ফোর্থ। আর কিছু অংশে দেখা যায় যে সেটা হচ্ছে গিয়ে ইনসিপিয়েন্ট হার্ট ফেলিওর রয়েছে, অর্থাৎ একটু শ্বাসকষ্ট হচ্ছে ডাক্তারবাবু, কিন্তু সেরকম ক্রেপস নেই, 2-1টা ক্রেপস দুদিকে পাওয়া যাচ্ছে। এগুলো আমাদের ডাক্তারবাবুদের ব্যাপার, এর বিস্তৃত আলোচনায় আমরা যাব না। মানে খুব বেশি হার্ট ফেলিওর নেই। আর হার্ট ফেলিওর হলেই যে হার্ট অ্যাটাক হয়েছে নট নেসেসারি। যেমন ধরুন হাই ব্লাড প্রেশারের কারণে হার্ট ফেলিওর হতে পারে।
এইমাত্র আমার একজন এট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট ভর্তি হলেন, তার হার্ট রেট 180 চলছে, আমি ওষুধপত্র দিয়ে আপনাদের এখানে এসেছি অনুষ্ঠানে। তো তার থেকে হার্ট ফেলিওর হতে পারে, কারণ হার্টটা তো আমাদের 180 রেটে করার জন্য তৈরি হয়নি, 70-80 রেটে চলার জন্য তৈরি হয়েছে, 60-70 থাকে আমাদের নর্মালি। তো সেই জন্য হার্ট রেটটা অত বেড়ে গেলে সামলাতে নাও পারে, হার্ট ফেলিওর হতে পারে। তেমনি রিউম্যাটিক হার্ট ডিজিজ আমরা এখনও আলোচনা করিনি। পাশ্চাত্যে এটার কোনো সমস্যা নেই, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা, সেখানে ওরা রিউম্যাটিক হার্ট ডিজিজ কি জানে না। ওদের ডাক্তারি ছাত্ররা আমাদের দেশে আসে ওদের কানকে তৈরি করতে, কোনটা মাইট্রাল স্টেনোসিস, কোনটা রিউম্যাটিক এওরটিক স্টেনোসিস, তাতে ভ্যালভটা ছোট হয়ে যায়, আবার ভ্যালভের রিগার্জিটেশন হয়, লিক হয়। তা ওরা সেগুলো শিখতে এখানে আসেন, কেন ওদের দেশে ওগুলো নন এন্টিটি হয়ে গেছে। ফ্রান্সে যেরকম কিছু কিছু নর্থ আফ্রিকার থেকে, আলজেরিয়া বা ওই সব জায়গার থেকে যায়, কিন্তু মোরাললেস ওটা অ্যানিলিয়েটেড ওদের দেশে। কিন্তু আমাদের দেশে কমে গেল, রিউম্যাটিক হার্ট ডিজিজ কমে গেছে, কিন্তু রিউম্যাটিক হার্ট ডিজিজ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর ইন আওয়ার কান্ট্রি ফর হার্ট ফেলিওর। এই করোনারি আর্টারি ডিজিজ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর। কার্ডিওমায়োপ্যাথি, আমাদের যারা ফেসবুকে দেখছেন বলি, আমাদের হার্টটা এরকম ছোট, এরকম 60-70 রেটে রেগুলারলি পাম্প করে যাচ্ছে। যাদের কার্ডিওমায়োপ্যাথি আছে তাদের হার্টটা বড় হয়ে গেছে, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির কথা বলছি, তাদের হার্টটা এরকমভাবে পাম্প করছে। বড়া দিলওয়ালা হিন্দি সিনেমায় খুব ভালো, আমরা সবাই তাকে হিরো বলি, কিন্তু আমাদের কাছে এই কার্ডিওলজিস্টের কাছে আমরা ছোটা দিলওয়ালা চাই, আমরা বড়া দিলওয়ালা চাই না, ঠিক আছে। আর তাছাড়া কার্ডিওমায়োপ্যাথি অন্যান্য রকম আছে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, যাতে হার্টের মাসলটা মোটা হয়ে যায়, যাতে হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন বলি, মানে নর্মালি দেখালাম যে এটা অ্যাকশন করছে না, রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, আর ওটাতে ইজেকশন ফ্র্যাকশনটা ভালো আছে কিন্তু হার্টের মধ্যে ব্লাডটা ভালো ঢুকছে না, কমপ্লায়েন্স প্রবলেম, তাকে আমরা বলি ডায়াস্টলিক হার্ট ফেলিওর বা হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন। তাই এরকম সব কারণে হার্ট ফেলিওর হতে পারে, কাজে দুটো সিনোনিমাস নয়, বাট হার্ট অ্যাটাক থেকে হার্ট ফেলিওর হতে পারে, তবে হার্ট ফেলিওর থেকে হার্ট অ্যাটাক নর্মালি হয়। আমাদের আরেকটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে আমরা যেহেতু কম বয়সীদের বিভিন্ন রকম হার্টের সমস্যা নিয়ে কথা বলছি, এখনকার কম বয়সী মানেই তো কাজের একটা প্রেশার, একটা টার্গেট ওরিয়েন্টেড কাজ, একটা অ্যাংজাইটি, একটা স্ট্রেস, এইগুলো কতটা অনুঘটকের কাজ করে হার্টের রোগের ক্ষেত্রে? খুব বেশি করে। কেউ যদি খুব টেন্স থাকেন, তার বসের সঙ্গে তার মানান হচ্ছে না, চাকরি থাকবে কিনা ঠিক নেই, এই বাজার, তারপর যদি কারো চাকরি চলে যায় বুঝতেই পাচ্ছেন অবস্থা। তো এইসব যদি সিরিয়াস প্রবলেম থাকে তাদের কিন্তু হাই অ্যাংজাইটি, হাই টেনশন থাকে। তাছাড়া আমাদের সমাজ ব্যবস্থা এমন যে আমি বিশেষ কিছু কথা বলতে চাই না, বাট অনেক কিছু আছে যে আমাদের সমাজে এমন অসাধু লোক রয়েছেন, সেই তাদের অসাধু ব্যাপারটা যদি কেউ জানেন, সাধু লোক জানেন, তাহলেও তার কিন্তু জীবন সংশয় হতে পারে, তার জীবনে প্রবলেম হতে পারে। কারণ এই অসাধু ব্যক্তিদের মানে সাপোর্ট করার জন্য সমাজে অনেকে রয়েছে। আমি আর এর বেশি কিছু বলতে পারবো না। কাজে ব্যাপার হচ্ছে যে এই সব ব্যাপারগুলো যদি আপনি থাকেন, আপনি যদি এরকম বেশি টেন্স থাকেন, তাহলে অফকোর্স হার্ট অ্যাটাক বা সেরিব্রাল স্ট্রোকের চান্স বেড়ে যায়। কিন্তু তাদের এইটা স্ট্রেস কমানোর উপায়ও আছে। তারা যদি দৌড়দৌড়ি করেন, মানে একটু জগিং করলেন, অফকোর্স আফটার ইনিশিয়াল স্ক্রিনিং, আমি যেটা বললাম যে একটা টিএমটি, একটা একো, একটা ইসিজি, একটু কোলেস্টেরল, একটা সুগার, এগুলো দেখে নিয়ে তারা যদি করেন, দৌড়োদৌড়ি করেন, একটু হাঁটাহাঁটি করলেন, ব্রিস্ক, এমন হাঁটাহাঁটি যে এসে জামা গেঞ্জি খুলে ফেলতে হবে, ঘাম হয়েছে প্রচণ্ড, তারা কিন্তু অনেকটা কাট ডাউন করতে পারেন তাদের রিস্ক ফ্যাক্টর। আর আরেকটা হচ্ছে সামাজিক সাপোর্ট। আচ্ছা, এরকম যখন টেনশন থাকে, যদি আড্ডা মারে, একটুখানি ক্লাবে গেল, খেলাধুলা করলো, তাতে তারা অনেকটা রিল্যাক্সড হয়ে যায়। এই যে আপনি সামাজিক সাপোর্টের কথা বললেন, ঠিক সেরকমভাবে আমাদের ফেসবুক লাইভে কিন্তু বেস্ট সাপোর্ট আসছেন। যেমন রবিন মান্না বলছেন যে ডাক্তারবাবুকে নমস্কার, এবং প্রিয় দুই আমার আজকে আরজে রয়েছে, এটা শুনেই না আমাদের কারণ হাতটা আরও যেন ভালো হয়ে গেল। এবং তিনি প্রশ্ন করছেন না, কিন্তু তিনি আমাদের সাথে আছেন। এইরকমভাবেই আমাদের সাথে আছেন, ধন্যবাদ আপনাকে। শ্রী দীপক আছেন, দীপক চক্রবর্তী, হাজরাডাঙ্গা, দেবীনগর, পঞ্চগড়, বাংলাদেশ থেকে। তিনি বলছেন যে আমরা প্রথমেই ডাক্তারবাবুকে নমস্কার জানাচ্ছি, আর বলছেন যে ওষুধ বেশি খাওয়া থেকে কিভাবে আমরা সতর্ক থাকবো, মানে ওষুধ বেশি খেলে কি কিছু তেমন সাইড এফেক্ট থাকে মনে হয়, সেই ব্যাপারে তিনি জানতে চাইছেন। ওষুধ আমাদের খেতে হবে, রোগ হলে ওষুধ খেতে হবে, কিন্তু অপ্রয়োজনীয় ওষুধ আমরা খাবো না,
আর এর বেশি কিছু বলবো না। আর সব অ্যালোপ্যাথিক ওষুধেরই অল্প বিস্তর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তবে আবার বলবো ওষুধ ভয় না পাওয়ার খেলে কিছু আরো নেই। বেশি তো। ভয় পাওয়ার কিছু নেই, যেটা দরকারি ওষুধ ঠিক সেটুকুই খেতে হয়। আচ্ছা, 22488085 কোন কে একজন আছেন? বন্ধু অনেকক্ষণ শ্রোতা অপেক্ষায় রয়েছেন, আছেন। কে কে রয়েছেন? আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, মৌসুমীদি এবং গল্পলাল দুজনকে নমস্কার করি। নমস্কার, বলুন। নমস্কার, বলুন। ডাক্তারবাবুকেও নমস্কার। আমি নিউটাউন থেকে বলছি। আমার নাম বিশু মণ্ডল, আমার 61 বছর বয়স। হুম। তা আমার প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবুর কাছে, এই 4-5 মাস আগে আমি হঠাৎ বসে আছি সন্ধ্যেবেলায় গল্প করছি, করতে করতে হঠাৎ যেন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে এসছে, আর চোখ মুখ লাল হয়ে একদম জল আসছে, আর চোখ মুখ লাল হয়ে গেছে, আর আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। আমি উঠে শুধু এই মাথা দৌড়াদৌড়ি করছি, আর ইশারায় বলছি যে আমাকে একটু জল দাও। তো আমাকে একটু জল দিল, অনেকক্ষণ পরে দিলে, আমি জলটা খেয়ে তারপরে আস্তে আস্তে আমার শ্বাসটা ফিরলো। তারপরে আবার এই 18 দিন হচ্ছে ডাক্তার, যে রাত্রে শুয়ে আছি 2টা-2:30টার সময় হঠাৎ মাত্র এরকম আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, মনে হচ্ছে কোনো জল এসে দেখুন, একটা আপনার এই সিমটম যেটা হচ্ছে, এটা হার্ট ফেলিওরের সিমটমের সঙ্গে মিলে যাচ্ছে। এটাকে এই যে রাত্রি 2:30টার সময় আপনি শুতে যান হয়তো 10:30, 11টার সময়, শোয়ার 2.5 ঘন্টা 3 ঘন্টা, তাই যান তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। তো হ্যাঁ, তো এই অঙ্কের মতো ব্যাপার, আমাদেরও কিছুটা আঙ্কিক ব্যাপার রয়েছে। তবে ওদের দুজনের উপর আমার হিংসে রয়েছে যে এত পপুলার, ইমেন্সলি পপুলার। তো যাই হোক, আপনার এই সিমটমটা কিন্তু পুরোপুরি হার্ট ফেলিয়ারের সিমটম হচ্ছে। অর্থাৎ না, ডাক্তার আপনার এটাকে আমরা বলি প্যারক্সিসমাল নকটার্নাল ডিসপনিয়া। এইমাত্র আমরা যেটা নিয়ে আলোচনা করছি, এই পার্টিকুলার সিমটমটাকে যখন শুতে যান 11টা, 11:30টার সময় বা 10:30টার সময়, তখন আপনি একদম ফ্রেশ, কোনো শ্বাসকষ্ট নেই। তারপর আপনি যেই শুলেন, আপনার যে পায়ের ফ্লুইডগুলো যেগুলো জমে গেছিলো, পাটা ফোলা আছে, সেই ফ্লুইডগুলো এসে আপনার লাংসের কাছে জমা হচ্ছে, এবং সেগুলো হার্টটা ডিল করতে পারে না বলে আপনি রাত্রিবেলা শ্বাসকষ্ট হচ্ছে। আপনি উঠে বসলে আপনার সুবিধা হয়। আপনি ইমিডিয়েটলি একটা ইসিজি করুন, একটা একোকার্ডিওগ্রাম করুন, একটা এক্স-রে চেস্ট করুন, এবং সেটা অবশ্যই আপনার হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এবং তার কথা মতো চলুন। আপনি 100% ভালো হয়ে যাবেন। বলুন। বলুন। ডাক্তার, আমার একটা কথা হচ্ছে যে এই যে শুয়ে থাকতে যেটা হচ্ছে 2টা-2:30টার সময়টা, এই সময় আমি একদম লাফ দিয়ে উঠে পড়েছি, উঠে পড়ে হুম। টপ করে জল খেলাম, কারণ আমি তো একা থাকি। জলটা বেশি খাবেন না সেই সময়। জল খাওয়াটা বারণ সেই সময়। তার কারণ আমরা সেই সময় একটা ওষুধ দেই, তার নাম হচ্ছে ফ্রুসিমাইড। সেটা খুব পপুলার ওষুধ। আমি নামটা বললেই আপনারা যে কেউ রিকগনাইজ করতে পারবেন। আপনি জানলাটা খুলে দেবেন, সোজা হয়ে বসবেন, দেখবেন আপনার সিমটম কমে গেছে। জলটা বেশি খাবেন না। 1 ঢোক 2 ঢোক খেতে পারেন, বেশি খাবেন না। কিন্তু কারণ ওই যেগুলো স্যার, জলটা হ্যাঁ, জমে গিয়েই গন্ডগোলটা করছে। কিন্তু যেগুলো স্যার বললেন সেগুলো কিন্তু মেনটেন করতে হবে, টেস্ট। বসতে পারি কি, নাহলে শুয়ে থাকবো না, যে বেশি কষ্ট হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে উঠে হ্যাঁ, পড়বো। আপনি শুয়ে থাকবেন না। সেই সময় আপনি উঠে বসে পড়বেন। আচ্ছা। একদম খাড়া চেয়ারে বসে পড়বেন। বেশ। এবং পরীক্ষাগুলো অবশ্যই হ্যাঁ, করে আপনি নেবেন। আশা করি কিছুটা সমস্যার সমাধান আপনাকে করা গেল। আচ্ছা, আমাদের একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েছেন সাধনা মজুমদার, বরানগর ডানলপ থেকে। লিখেছেন, পরম শ্রদ্ধেয় ডাক্তারবাবু, নমস্কার। আমার নমস্কার নেবেন। গত 16ই জানুয়ারি 2026 সালে আমার 2টো Stent স্টেন্ট বসেছিল। বসেছিল। তখন এলডিএল কোলেস্টেরল ছিল 155। বর্তমানে আমি কোলেস্টেরলের ওষুধটা খাচ্ছি। এখন এলডিএল কোলেস্টেরল কমে হয়েছে 20। এই কোলেস্টেরলের ওষুধ কি আমাকে আজীবন খেয়ে যেতে হবে? সম্প্রতি 2 হাতের পেশিতে খুব ব্যথা হয়। আমার বয়স 58। এটাই ওনার প্রশ্ন। হ্যাঁ, কি? খুব ভালো প্রশ্ন করেছেন। আবার খুব ভালো প্রশ্ন করেছেন। যদিও এটা আপনার হচ্ছে, সেটা খারাপ লাগছে। বাট আপনি ভালো আছেন, আপনার ডাক্তারবাবু খুব ভালো চিকিৎসা করছেন। তো দেখুন, আমরা যেটা বললাম যে হিট হার্ড, হিট আর্লি অ্যান্ড হিট ইন এ সাস্টেনেবল ওয়ে। অর্থাৎ হিট কাকে করছি না, এই কোলেস্টেরল ভদ্রলোককে করছি। আপনার 155 এলডিএল দেখুন খুব বেশি ছিল। অঙ্কের মতো দেখুন, আপনার 2টো স্টেন্ট লাগাতে হয়েছে, ব্লক হয়েছিল। এখন দেখুন একটুখানি ওষুধপত্র খেয়ে কয়েক মাসের মধ্যে আবার 16ই জানুয়ারি থেকে 26শে মে, 4 মাস 10 দিন, তাতেই আপনার কোলেস্টেরল কমে গিয়ে 155 এলডিএল থেকে 20তে চলেছে। 20টা একটু বেশি কম। আমরা এই 40-40-এর কাছাকাছি থাকতে পারলে খুশি হব। তো আপনার ওষুধগুলো একবার ডাক্তারবাবুকে বলুন রিভিউ করতে, উনি ঠিক করে দেবেন। ওই কোলেস্টেরলটা আপনার 50-এর কম রাখলেই হবে। ভালো থাকুন। আমাদের আরো একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে ডায়াবেটিস থাকলে হৃদরোগের একটা সম্ভাবনা, যে সেটা একটু আগে আপনি বলছিলেন। তাহলে এই ডায়াবেটিস ছাড়া এবং ব্লাড প্রেশার ছাড়া আর কি কোনো এমন রোগ রয়েছে যেগুলো ওই কোমরবিডিটি টাইপের কাজ করে? অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। তো ব্যাপার হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এবং আনফর্চুনেটলি এই থাইরয়েড ডিসঅর্ডারটাকে আমরা কিন্তু বেশি পাত্তা দেইনি।
অর্থাৎ এটার ইম্পর্টেন্সটা আমরা অতটা দেইনি। আমাদের রিকগনাইজ করতে অনেক দশক কেটে গেছে, কিন্তু এখন 2026 বা 2-1 বছর আগে এসে আমরা রিকগনাইজ করেছি যে এই থাইরয়েড ডিসঅর্ডার ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর করোনারি আর্টারি ডিজিজ। তাছাড়া যেসবগুলো বললাম, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, পরিশ্রম না করা, অতিরিক্ত মোটা হওয়া, এই ওবেসিটিও কিন্তু একটা ডিজিজ। আমরা আজকাল বলি কার্ডিও মেটাবলিক কিডনি সিনড্রোম, অর্থাৎ এটা এমনভাবে কাজ করে, এই ডায়াবেটিসের থেকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়, কিডনিকে ইনভলভ করে, সিকেডি হয় অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ হয়, এবং এই স্পেকট্রামটাকে আমরা বলি মানে কার্ডিও মেটাবলিক কিডনি ডিজিজ, সিকেএম সিনড্রোম বলে থাকি। তো এটাও কিন্তু আমরা এই সমস্ত চিকিৎসা করতে হয়, এবং তাতে এই স্থূলত্ব কমানোর জন্য আমরা ওষুধ দিয়ে থাকি, ইনজেক্টেবল প্রিপারেশন বা ওরাল প্রিপারেশন। এই সিলেক্ট ট্রায়াল বলে একটা ট্রায়াল হয়েছিল, সেটা এই সেমাগ্লুটাইড নিয়ে হয়েছিল। আমিও পিআই ছিলাম। আমি কোম্পানির নাম উল্লেখ করতে পারবো না, বা ড্যানিশ কর্তা ব্যক্তিরাই মেনলি উদ্যোগী হয়েছিলেন, আমরা তাদের সঙ্গে ছিলাম। আমাদের ইন্ডিয়ান পপুলেশনে অনেকে অংশগ্রহণ করেছিলেন। এটা ভালো ওষুধ, কিন্তু এর মুশকিল হচ্ছে যে কোনো স্থূলত্ব কমানোর ওষুধ দেখা গেছে 14 থেকে 16 মাস বা 2 বছর হয়তো ম্যাক্সিমাম কন্টিনিউ করলেন, তারপর সবাই বলে "ও, আর খাবো না, আমার তো এখন ওজন কমে গেছে 12-14 কেজি, আর খাবো না"। আর যেই কমিয়ে দেন, আবার বছর খানেকের মধ্যে 84% ক্ষেত্রে তারা আবার রিগেইন করেন সেই স্থূলত্ব। কাজে স্থূলত্ব কিন্তু একটা ডিজিজ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেমন বললেন হাই ব্লাড প্রেশার, আপনি যেমন বললেন হাইপার কোলেস্টেরলিমিয়া, যেমন ডায়াবেটিস, তেমনি থাইরয়েডের অসুখ, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, দুদিকেই কাটে এটা, ডাবল এজেড সোর্ড। তার সঙ্গে স্থূলত্ব এবং এই অত্যন্ত ব্যস্ত, এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড যে আমাকে এইটা করতে হবে, আমাকে আইএস পরীক্ষায় পাশ করতে হবে, আমাকে আইপিএস হয়ে এসপি হতে হবে, ডিজি হতে হবে, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, এই যে আমাদের এত অ্যাগ্রেসিভ মাইন্ড, আমাকে ডাক্তার হয়ে সিটিভিএস সার্জন হতে হবে। তা এই যে অ্যাগ্রেসিভ নেচারটা, হয়তো সে অত ব্রিলিয়ান্ট নয়, কিন্তু তিনিও চেষ্টা করছেন। আমরা চেষ্টাটাকে প্রশংসা করব, কিন্তু আজকাল সুযোগও অনেক বেশি, এমডিএমএ সব কিছুতে সিট অনেক বেড়ে গেছে, কিন্তু খুব বেশি যারা অ্যাগ্রেসিভ তাদের একটু প্রবলেম হয়। তেমনি সামাজিক ইন্টারাকশনে যারা খুব অ্যাগ্রেসিভ, অনেকে দেখেন, আমরা দেখি, কালকেও টিভিতে দেখছিলাম যে একজন রিয়্যাক্ট করছেন, তো সেইভাবে আমাদের রিয়্যাক্ট করা উচিত না। আমাদের এই রিল্যাক্সেশন টেকনিকটা আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় জীবনের অঙ্গ করা উচিত। এই রিল্যাক্সেশন টেকনিক যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে দেখবেন আমাদের অনেক শরীর ভালো থাকবে এবং আমাদের লাইফটাও অনেক ইজি হয়ে আসবে। এইটার প্রসঙ্গে একটা প্রশ্ন আপনাকে করি, যে এখনকার জেনারেশন, যেহেতু আমরা আজকের এখনকার জেনারেশনের হার্ট অ্যাটাক নিয়ে কথা বলছি বা হার্টের সমস্যা নিয়ে কথা বলছি, এখনকার জেনারেশন মানেই না এই খুব দ্রুত আমরা সব কিছু চাই, বা একটু রিল্যাক্স করারও ঠিক। হয়তো সময় নেই। তো সেই ক্ষেত্রে এই যে দ্রুত মানে ফাস্ট ফরওয়ার্ড লাইভের মধ্যে আমরা ঢুকে গিয়েছি, এইটার সাথে সাথে কীভাবে নিজেকে ঠিক রাখবো, নিজের হার্টকে ঠিক রাখবো। রিল্যাক্সেশন মানে তো খুব একটা আমরা এখন কিছু বুঝি না, খুব বেশি হলে তো মেডিটেশন করি, কিন্তু কতটা মেডিটেশন করতে হবে, কোন সময় করতে হবে, নিজেকে ভালো রাখবো কিভাবে, এটা তো বুঝি না। কি বলবেন আপনি হার্ট ভালো দেখুন, আমি রাখার জন্য? প্রথমে কায়িক পরিশ্রমের কথায় আসি। মেডিটেশন ভালো, হার্ট ভালো রাখে, শরীর ভালো রাখে, কিন্তু আমরা যেটা বলি ডাক্তারবাবুরা, যে একটু কায়িক পরিশ্রম করতে হবে। কায়িক পরিশ্রম মানে আপনি যদি 150 মিনিট সপ্তাহে হাঁটেন, ব্রিস্ক ওয়াকিং, আপনি যদি হাই ইন্টেন্সিটি ট্রেনিং করেন, মানে আপনি যদি 5 মিনিট খুব জোরে দৌড়ন, স্প্রিন্টিং করার মতো, সারা দিনের কাজ আপনি করে ফেললেন। আপনি যদি সিঁড়ি ভাঙেন, তো মাউন্টেনিয়ারিংয়ের মতো কাজ হয়। 1 তলার থেকে 6 তলা আমাদের হাসপাতালের যে সিঁড়িগুলো আছে, এত বড় বড় ভালো সিঁড়ি, ওইটা দিয়ে উঠলেই আমাদের 2 বার যদি ওঠেন দিনে, তাতেই আপনার শারীরিক পরিশ্রম হয়ে যাবে। তো এরকমভাবে আমাদের শারীরিকভাবে ফিট রাখতে হবে। মেডিটেশন, আসন, এগুলো এক্সট্রিমলি গুড। আসনে যে রিল্যাক্সেশন হয়, আসনে যে মাসল টিউনিং ভালো থাকে, নিউরো ট্রেনিং ভালো থাকে, অর্থাৎ নার্ভাস সিস্টেমও খুব ভালো থাকে এবং হরমোনাল সিস্টেমও খুব ভালো থাকে, এটা অনস্বীকার্য। কাজে এগুলো কম্বিনেশন করা ভালো। 15 মিনিট আপনি হাই ইন্টেন্সিটি ট্রেনিং করলেন, 10 মিনিট সবার আসন করলেন এবং 5 মিনিট আপনি মেডিটেশন করলেন। আমরা তো যোগী নই, আমরা অনেকক্ষণ ধরে করতে পারবো না। ঘড়ির আমাদের কাঁটা কাজও বলছে, থাকে হ্যাঁ, বিভিন্ন একদমই। ধরনের। এই মুহূর্তে রাত 10:51 হয়ে গেছে, সময় খুব কম, কারণ 11টা পর্যন্ত থাকবো আরোগ্য নিয়ে। কোনো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কোনো একজন শ্রোতা listener রয়েছেন, কে 22488085-এ। কে আছেন আমাদের সাথে সরাসরি? হ্যালো হ্যালো, বলুন। হ্যালো হ্যাঁ শুনতে নমস্কার। পাচ্ছি, বলুন। মৌসুমিদি
মৌসুমী কল্পলালদা, বলুন। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। বেলগুড়া থেকে লক্ষ্মীমঞ্জুদা বলছি। বলুন। বলুন লক্ষ্মীদি। বলছি ডাক্তারবাবু, আমাদের এক আত্মীয়, তার বুকের দুটোটা হাড়ই মানে একদমই মানে তার যে একটা যে অপারেশন করবে আরেকটা দিতে মানে দুটোটাই একদম ইয়ে হয়ে গেছে, উপলক্ষ হয়ে গেছে জানেন তো। এখন এখন তার ছেলে বলেছে যে আমার মাকে যে করে বাঁচাতেই হবে, কারণ ডাক্তার বলছে যে ওই কোথা দিয়ে কোথায় তার ঢুকে ঢুকে ওষুধ খেতে খেতে আজকে 2 বছর ধরে খাচ্ছে, কিন্তু কিন্তু তার সুরা কি হবে কি ডাক্তারবাবু? আপনাকে হ্যাঁ, বলছি যে নিশ্চয়ই হবে। আমাদের আজকাল অনেক ভালো চিকিৎসা রয়েছে দিদি, আপনি একদম চিন্তা করবেন না। আপনার আত্মীয়কে একজন ভালো চিকিৎসকের কাছে পাঠিয়ে দিন, কার্ডিওলজিস্টের কাছে। হুম। আজকাল আমাদের হাতেও অনেক অস্ত্র রয়েছে। আমরা অনেক কঠিন রোগকেও সোজা করতে পারি। কাজেই এটা নিয়ে চিন্তা করবেন না। উনি ভালো হয়ে যাবেন আমি বিশ্বাস করি, স্ট্রংলি বিশ্বাস করি। আগেকার দিনে যেগুলো আমরা ভাবতাম যে অপ্রতিরোধ্য, এমনকি 2026 সালে মানে পাবলিশ যে বই আমরা সারা পৃথিবীতে ফলো করি, তাতে হার্ট ফেলিওরের পরে যে মৃত্যুর ফিগার্স দেয়া হয়েছে, এবং সেগুলো বিভিন্ন কোটেশন দিয়ে, মানে এমনি এমনি দেওয়া হয়নি। ফ্রেমিংহাম স্টাডি, বিখ্যাত সব স্টাডির থেকে। কিন্তু আমরা যা বাস্তবে দেখতে পাচ্ছি, আমাদের হার্ট ফেলিওরে মৃত্যুর হার খুবই নগণ্য, খুবই কম। আচ্ছা, হার্টের ব্লক বললেন না, ব্লকেজ, এটার কি প্রাথমিকভাবে বোঝার কোনো উপায় আছে? 100 বার উপায় আছে। সেটা কি? তো উপায় বলতে স্ক্রিনিং, ওই বললাম কোলেস্টেরল বেশি, যার 300 কোলেস্টেরল আছে তাকে তো আমরা একবার স্ক্রিন করব, তাকে একবার সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করতে বলবো। বিদেশে আজকাল আমাদের বন্ধুবান্ধব কার্ডিওলজিস্ট যারা আছে তারা বলে, ধীমান তোমরা কীরকম ফ্রিকোয়েন্সিতে সিটি করোনারি করো? আমরা খুব কম করি। তা ওরা বলে আমরা দেখো 50 বছর হয়ে গেলে আমরা সব ওখানে 5 বছর অন্তর অন্তর সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করি ইউএসএতে। খুব ভালো করো, কিন্তু এই ডাইটা তো হার্টের কিডনির পক্ষে অত ভালো না। বলে হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো। কাজেই আজকাল আমরা স্ক্রিন করে এমনকি দেখা যায়, আপনারা জানেন যে 70% ব্লক হলে আমরা ইন্টারভিউ করি। আমরা ইন্টারভেনশনিস্টরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি, বা সার্জেনরা মাল্টিভেসেল হলে, যেরকম আপনি শুনছিলেন 3টে আর্টারি বন্ধ, অনেকগুলো জায়গায় বন্ধ, সেখানে আমরা বাইপাস সার্জারি করি। তা এই যাই করি না কেন, ওষুধেরও খুব ভালো চিকিৎসা আজকাল হয়, কিন্তু কোনটা কার লাগবে সেটা ডাক্তারবাবুই ঠিক করবেন। কিন্তু আজকাল আমরা অনেক রোগকে অতিক্রম করতে পেরেছি, আর আমরা তার একটা মূল কারণ হচ্ছে যে আমরা আর্লি স্টেজে এই অসুখটাকে ডিটেকশন করতে পারি। যেমন ধরুন 20-30% ব্লকেজ, আমরা একদিন জানতাম 70% না হলে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করবো না। প্রক্সিমাল আর্টারিতে 50% ব্লক না হলে আমরা বাইপাস গ্রাফটিং করব না। কিন্তু আমরা এখন বলছি যে নির আইভাস বলে একটা ইনভেস্টিগেশন বেরিয়েছে, যাতে আমরা বুঝতে পারি ওই 20-30% ব্লক, যেটাকে বলা হয় যে না না এমন কিছু নেই, অনেক আমরা ওষুধ বন্ধ করে দিই ওতে, আমরা করি না, আমি পার্সোনালি করি না। কিন্তু ব্যাপার হচ্ছে যে সেইগুলোর থেকেও বড় হার্ট অ্যাটাক হতে পারে, এবং আমরা বলি সেগুলোকেও ট্রিটমেন্ট করা দরকার। বেশ, আমাদের সময় একদম ধীরে 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 কমে আসছে। আমি শেষে একটু জানতে চাইবো যে অ্যাডভান্স এখন যে ট্রিটমেন্টগুলো এসেছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে শুনছি রোবোটিক ট্রিটমেন্ট, তো সেই ক্ষেত্রে হার্টের চিকিৎসার ক্ষেত্রেও কিরকম রোবোটিক হ্যাঁ, ট্রিটমেন্টের আমাদের আবির্ভাব রোবোটিক হয়েছে? সার্জারি অনেক হচ্ছে, এবং রোবোটিক স্টেন্টিংও হচ্ছে। বাট মানুষের হাত সবচেয়ে ভালো, রোবটের চাইতেও ভালো। আর রোবটকে কিন্তু মানুষের হাতই চালনা করে, হাত এবং ব্রেন। কাজেই এটা আমাদের মনে রাখতে হবে। মানে ব্লকেজ মানেই অপারেশন করতে হবে, সেইটা কি নট ঠিক? নেসেসারিলি, নট নেসেসারিলি। আমি যেটা বললাম যে 50% যদি ব্লক থাকে, আমরা তাকে অপারেশন স্টেন্টিংও করি না, বাইপাস সার্জারিও করি না, প্রোভাইডেড সেটা খুব প্রক্সিমালি নেই। করোনারি আর্টারির একদম গোড়াতে যদি ব্লকেজ থাকে 50%, তাহলে হয়তো আমরা তাকে ইন্টারভিন করি, কিন্তু তাছাড়া আমরা 70% না হলে নর্মালি ইন্টারভিন করি না। এই যে বেশ। ব্লকেজ হলেই করতে হবে, যার 30-40% ব্লক আছে তাকে কিছুই করার দরকার নেই। আর শোনা যায় যে হার্ট অ্যাটাক হওয়ার নাকি বেশ কিছুদিন আগে থেকে শরীর জানান দেয় যে তার হার্ট অ্যাটাক হতে পারে। নট নেসেসারি। অনেক সময় হার্টের একটাই ফার্স্ট ওয়ার্নিং সাইন। আচ্ছা, মেন্টাল স্ট্রেস যেটা বলিস, সেটা কি হার্ট অ্যাটাকের বা আমরা হার্টের একটু আগেই সমস্যা? আলোচনা করলাম যে মেন্টাল Anxiety, স্ট্রেস, stress. ম্যাডাম বলছিলেন যে আজকালকার দিনে অনেকের ইয়াং জেনারেশন টাইপ এ পার্সোনালিটি, হাইপার ডাইনামিক, এই করতে হবে আমাকে, এই সীমার মধ্যে করতে হবে, এই করতেই হবে আমাকে। টার্গেট ওরিয়েন্টেড বাড়ির কাজ। হয়তো চাপ রয়েছে, এই তোমাকে এটা করতে হবে, এই তুই করিসনি, বকাঝকা করলো যে এরকমভাবে, কেন পাস নিয়ে নম্বর। এটা সবাইকে বুঝে চলতে হবে যে সবাই ব্রিলিয়ান্ট নয়, সবাই সব কিছু করতে পারে না। আমরা যেটা করতে পারি সেটাকে মানানসই জীবনে এনে তার সঙ্গে সমঝোতা করে সেভাবে আমাদের জীবনশৈলী ঠিক করতে হবে।
ঘুমের সাথে হার্ট অ্যাটাক ও ভেরি এটা ইম্পর্টেন্ট, কতটা এইটা আমাদের বাদ পড়ে গেছে। কতটা জরুরি জেম ঘুম অফ এবং হার্ট জেম অ্যাটাক? অফ এ কোয়েশ্চেন ম্যাডাম, থ্যাংক ইউ। তো ভালো ঘুমটা খুব দরকার, শুধু ঘন্টার হিসেবে ঘন্টার নিরিখে করলে হবে না। 7 থেকে 9 ঘন্টা আমরা ঘুমোতে বলি। 7 ঘন্টার কম ঘুমোলেও শরীরের পক্ষে ভালো না, 9 ঘন্টার বেশি ঘুমোলে স্ট্রোকের চান্স বেড়ে যায়। আচ্ছা। কাজে কুম্ভকর্ণও হওয়া চলবে না, আবার আমরা মানে ভিভিআইপি হয়ে গিয়ে 2.5 ঘন্টা ঘুমোলাম, সেটাও ভালো না। হ্যাঁ, আমাদের বাধ্য হয়ে অবশ্য করতে, আমার পরশুদিনই রাত্রিতে 2.5 ঘন্টার বেশি ঘুমোতে পারিনি, তো কন্টিনিউয়াসলি ফোন এসছে, যেতে হয়েছে হাসপাতালে, সো অন অ্যান্ড সো ফোর্থ। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে কাজে আমাদেরকে ঘুমটা খুব ভালো দরকার। ঘুমের সম্বন্ধে কয়েকটা অ্যাডজেক্টিভ আমাকে যোগ করতে হবে। 1 নম্বর হচ্ছে অফকোর্স টাইমিং, 7 থেকে 9 ঘন্টা, সাউন্ড স্লিপ, ভালো ঘুম, গভীর ঘুম যাকে বলে। গভীর ঘুম, নট ডিস্টার্বড। এবং ধরুন কারোর হয়তো কীরকম, আমি উদাহরণ দিচ্ছি, কারোর প্রস্টেট বড় হয়েছে, আজকাল জানেন 60-70 বছর কেন 50 বছরের ওপরেই অনেকের প্রস্টেট বড় পিএসএ হাই হয়ে যায়। থাকে একদম। তাকে নকচিউরিয়া 3 বার উঠতে হয়। মানে মশাই আপনি ঘুমোন কখন? আপনি যদি 3 বার ইউরিন করতে যান, তাহলে আপনি ঘুমোচ্ছেন কখন? আপনি ভালো করে ওষুধ বিষুধ খান, প্রস্টেটের অনেক চিকিৎসা রয়েছে, সার্জেনকে দেখান, নিউরো সার্জেনকে। আমাদের আপনি জল বেশি খাবেন না যাওয়ার সময়, আমি জাস্ট একটা ইনস্ট্যান্স দিচ্ছি। তো সেরকম যার খুব বেশি টেনশন আছে, তাকে টেনশন মুক্ত হয়ে এবং কিছু কিছু মানে মেলাটোনিন জাতীয় ওষুধ আছে যেগুলো ঘুমে সাহায্য করে। আমি বলছি না যে হোলি খাবেন, যেমন কিউই বলে একটা ভালো ফল আছে যাতে প্রচুর ভিটামিন সিও থাকে, যদি ঘুমের আগে খাওয়া যায় অনেক সময় দেখা যায় যে ভালোই ঘুম হয়। আর ঘুমের আগে একদম কাম অ্যান্ড কোয়াইট করে, ঘর একদম অন্ধকার করে, লাইট নিভিয়ে দিয়ে, নিজেকে রেস্টফুল করে সবার সঙ্গে গিয়ে বা এরকম রিল্যাক্স করে ঘুমোলে খুব ভালো। না তো সময় ভীষণ কম, আমাদের এবার মানে বিদায় নিতে হবে, কিন্তু আমরা ছোট্ট চাইছি করে না তাও। ছোট্ট খুব করে ছোট্ট বলবেন করে, যে কয়েক আমাদের সেকেন্ডে। আমাদের শ্রোতাদের টেক হোম উদ্দেশ্যে। মেসেজ, হার্ট ভালো রাখার জন্য। হার্ট ভালো রাখার জন্য হুম। ধূমপানে বিরত থাকুন, তামাক জাতীয় জিনিসের থেকে দূরে থাকুন, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, লাইপোপ্রোটিনে একদম নর্মাল লেভেলে রাখুন, ডায়াবেটিসে ব্লাড সুগার নর্মালে রাখুন, মোটা হবেন না, রোগা থাকুন, শরীরের দিকে নজর দিন, কায়িক পরিশ্রম করুন, খুব বিন্দাস থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, বেশি অ্যাগ্রেসিভ হবেন না, পাড়ার সবার সঙ্গে ভালো রিলেশন রাখুন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে মিশে চলুন, দেখবেন আপনি অনেক ভালো আছেন। হার্টের অসুখ কেন, স্ট্রোক, ক্যান্সার, সব অসুখ আপনার থেকে অনেক হাজার কিলোমিটার দূরে আছে। নমস্কার, আমরাও ভালো জানি যে থাকবেন। হ্যাঁ। আমরা কিন্তু দূরে বেশি থাকবো না, কেননা 10টা মিনিটের ব্রেক নেব, আবারও একদমই। আরোগ্য থেকে বিদায় নেব, কিন্তু অনেক দুনিয়া ধন্যবাদ ডট কমে আপনাকে ফিরবো। ডাক্তারবাবু, আমাদের নমস্কার। মধ্যে ছিলেন এবং আমার উপস্থিত। শ্রোতাদেরও ধন্যবাদ, হ্যাঁ। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ, আপনারা খুব ভালো পরিচালনা করেছেন, একদম। খুব ডক্টর ভালো ভালো কোয়েশ্চেন এসছে। ধীমান কাহালি আমাদের সঙ্গে ছিল। আশা করি আবারও অন্য একদিন এরকম ভাবে এরকম এক সন্ধ্যায় ডাক্তারবাবুকে আমাদের সঙ্গে পাবো এবং আপনাদের সমস্যা নিয়ে এবং সমাধান নিয়ে আমরা থাকবো। আপাতত আজকের মতো সাময়িক আমরা শুভরাত্রি জানাচ্ছি, কারণ ফিরে আসবো ঠিক 11টা বেজে 10 মিনিটে দুনিয়া.com নিয়ে। ততক্ষণ ভালো থাকুন সকলে। নমস্কার।